ওয়ালাইকুম আসসালাম, কই আপনি? ও আচ্ছা, আমি ফোন করছিলাম সকালে একবার, পরে দেখলাম আপনি কেটে দিলেন। হ্যাঁ। আহা, ব্যথা পেয়েছে? বুঝতে পারছি। ও আচ্ছা। আচ্ছা, ওই যে এই আমাদের তো একটা অ্যাটেন্ডেন্সের খাতা বানাই দিতে হবে মেরিন ফুড কেমিস্ট্রি। ওই যে ডাক ফাল্টের মধ্যে মেরিন ফুড কেমিস্ট্রি কোর্সটা কারা কারা নিছে তাদের একটা লিস্ট আছে আর কি, রোল নাম্বার সহ। আপনি একটু কাইন্ডলি আজকে একটা খাতা বানিয়ে রেখেন, আমি কালকে এটা নিয়ে নিব। ঠিক আছে? 2-2। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা, হ্যাঁ। না না, আইডি আইডি নাম্বার, শুধু আইডি নাম্বার আর নামটা দিলে হবে আর কি। আপনার ইয়ে আছে তো, ওই যে আমি দেখছি ডাক ফাইলের মধ্যে আছে। এটা আপনি একটা খাতার মধ্যে এখান থেকে নিয়ে জাস্ট হলো পেস্ট করে দিয়ে আর কি, তাহলে আমি নামের এগেনস্টে আমি টিক দিয়ে নিব আর কি, কবে কবে তারা কোন ক্লাসে আসছে না আসছে। আচ্ছা, তাহলে পরশু দিন নিলাম। হুম। আচ্ছা ঠিক আছে, পরশু দিন নেবেন, ওকে। আচ্ছা। হ্যাঁ, টু কেমিস্ট্রি, হ্যাঁ, 2-2। ওকে। আমার কথা শুনতে পাচ্ছো? কেউ যেন স্যার বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো আমরা শুরু করি। আমাদের আজকের আমরা আলোচনা শুরু করব তোমার প্রক্সিমেট কম্পোজিশন নিয়ে আর কি। এই প্রক্সিমেট কম্পোজিশনটাকে অন্য নামে বলা হয় তোমার বায়োফ্যাক্টর বা নিউট্রিশনাল কম্পোজিশন, প্রক্সিমেট বায়োকেমিক্যাল কম্পোজিশন, যেটাই বলো না কেন তুমি, জিনিসটা কি? আসলে যে কোনো প্রাণীর দেহে এটা হলো তোমার আমিষ, তারপরে হলো কার্বোহাইড্রেট, তারপরে হলো ফ্যাট, তারপরে হলো ময়েশ্চার, এবং মাইনিউট অ্যামাউন্টে যেই একেবারে সামান্য পরিমাণে যেই উপাদানগুলো থাকে, এগুলোর সামগ্রিক যে কম্পোজিশনটা, এটাই হলো তোমার প্রক্সিমেট কম্পোজিশন বা বায়োফ্যাক্টর বা প্রক্সিমেট বায়োকেমিক্যাল কম্পোজিশন বা নিউট্রিশনাল কম্পোজিশন, যেটাই বলো তুমি, একই জিনিস। তো এটা জানাটা কেন ইম্পর্টেন্ট? আমরা মাছের বা ফিশ বা ফিশারি প্রোডাক্টের প্রোগ্রাম কম্পোজিশন কেন জানতে চাই? দেখো, প্রথম পয়েন্টে বলা হয়েছে চারটা গ্রুপের মানুষের কথা বলা হয়েছে আর কি। একটা হলো তোমার প্রসেসর, তাদের জন্য ইম্পর্টেন্ট; নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদ যারা, তাদের জন্য ইম্পর্টেন্ট; কুক, যারা রান্না বান্না করবেন, তাদের জন্য ইম্পর্টেন্ট; এবং ফাইনালি দ্য কনজিউমার অল হ্যাভ এ ডিরেক্ট ইন্টারেস্ট ইন দ্য কম্পোজিশন অফ ফিশ। সবার, এই তোমার প্রসেসর, পুষ্টিবিদ, রাঁধুনি, এবং যারা ভোক্তা কনজিউমার যারা, তাদের সবারই ইন্টারেস্ট আছে কথাটা মনে হয় একটু বাজে শোনা। প্রোগ্রামের কম্পোজিশনে। The processor needs to know the nature of the raw material before he can apply correctly the techniques of chilling, freezing, smoking or canning. যিনি প্রসেস করবেন তার জানা উচিত আসলে ওই মাছটার কম্পোজিশন কি, এবং সেটার বেসিসে উনি ঠিক করবেন আসলে ওই মাছকে উনি কিভাবে প্রসেস করবেন। উনি কি ফ্রিজিং করবেন, নাকি চিলিং করবেন, নাকি স্মোকিং করবেন, নাকি ক্যানিং করবেন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যে সমস্ত মাছের মধ্যে তোমার লিপিড কন্টেন্ট বেশি থাকে, এই মাছগুলোকে আমরা সাধারণত সল্টিং করার জন্য রিকমেন্ড করি। এই মাছগুলোকে বলা হয় যেন আপনার ড্রাইং করতে দেয় না, কারণ যেহেতু মাছ লিপিডের পরিমাণ বেশি, এগুলো শুকাতে বেশি সময় নেবে এবং লিপিডটা রিনসিড হয়ে যাবে বাতাসের সংস্পর্শে এসে। এই কারণে আমরা বলি যে তোমার এই ফ্যাট কন্টেন্ট বেশি যে মাছগুলো আছে সেগুলোকে আপনার সল্টিং করে। উদাহরণ হিসেবে তোমরা দেখো, যেমন ইলিশ মাছ। ইলিশ মাছের শুটকি কিন্তু বাজারে পাওয়া যায় না, কিন্তু লোনা ইলিশ দেখো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। হ্যাঁ, আবার আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন লইট্টা মাছের কথা। তোমরা বলেছিলে যে লইট্টা মাছে এক্সেপশনালি বেশি অ্যামাউন্টের ময়েশ্চার থাকে, 90% ময়েশ্চার থাকে। তো লইট্টা মাছের ক্ষেত্রে আবার আমরা বলি যে না, যে মাছের ময়েশ্চার বেশি সেটাকে আপনারা ড্রাইং করেন। লইট্টা কিন্তু শুটকি পাওয়া যায়, লোনা লইট্টা কিন্তু পাওয়া যায় না। যদি তুমি লইট্টা মাছের লবণ দিতে দাও, জাস্ট হলো তোমার যে প্রোটিনটা আছে, যে মাসলটা আছে, এটা একেবারে লিকুইফাইড হয়ে বেরিয়ে চলে আসবে, গলে গলে তোমার চলে আসবে। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে ড্রাইং এর কথা বলি। Nutritionist wants to know what contribution fish can make to the diet and to health. তিনি পুষ্টিবিদ আছেন, উনি কম্পোজিশন জানতে চাইবেন এই জন্য যে তুমি যেই মাছটাকে বা যে যতটুকু মাছের যতটুকু পরিমাণে মাছ বা ফিশ বা ফিশারি প্রোডাক্ট উনি খাওয়ার জন্য রিকমেন্ড করলেন, সেইটা কি পরিমাণে তোমার স্বাস্থ্যের উপরে এবং ডায়েটের বা আহারের উপরে তোমার এটার প্রভাবটা কিরকম।
আর কুকের কথা, যিনি রান্না করবেন, দ্য কুক মাস্ট নো ফর এক্সাম্পল whether a fish is normally lean or fatty। তিনি অবশ্যই নিজের যিনি তোমার রাঁধুনি রান্না করবেন তারও জানা উচিত যে উনি কি ফ্যাটি ফিশ রান্না করতেছেন নাকি লিন ফিশ রান্না করতেছেন। একই রকম উদাহরণ আমরা দিতে পারি ইলিশ মাছেরটা এবং লুট্টা মাছেরটা। এখানে উনি লবণ বেশি দিবেন না কম দিবেন, এবং উনি ভাজি করবেন নাকি না সরাসরি একেবারে কাঁচা মাছ রান্না করবেন, এটা এই কম্পোজিশনটা জানলে পরে যিনি রান্না করবেন তার জন্য ইজি হয়। The consumer is interested not only in whether a particular fish tastes good, which is a matter of opinion, but also in whether it is nutritious। যিনি আমরা যারা ভোক্তা, আমাদের জানা, আমরা কম্পোজিশনটা জানতে চাইবো এই জন্য যেটা কি খেতে মজা এই জন্য না, এটার মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে এই জিনিসটা আমরা ভোক্তা হিসেবে আমাদের জানার অধিকার আছে, এই জন্য কম্পোজিশনটা জানা জরুরি। আরো কিছু পয়েন্ট আছে দেখো। While the consumer is interested mainly in the edible part of the fish, that is the flesh or muscle, the fish meal manufacturer is concerned with the composition of whole fish, and the processor of fish oils wants to know what is in the liver। আমরা ভোক্তারা আমরা জানতে চাইবো তোমার মনে করো মাছটার এডিবল পার্টটা এটা কতটুকু বা এখানে কি কি পুষ্টি উপাদান আছে, কিন্তু যিনি তোমার ফিশ মিল তৈরি করবেন উনি জানতে চাইবেন যে না হোল ফিশের মধ্যে কি আছে। আবার যিনি ফিশ অয়েল এক্সট্রাক্ট করবেন উনি জানতে চাইবেন যে না আসলে ফিশের লিভার যেটা লিভারের মধ্যে কি কতটুকু, লিভার সাইজটা কতটুকু, এবং ওই লিভারের মধ্যে কি আছে। হ্যাঁ, measurement of constituents of fish product is sometimes necessary to meet specification or to comply with the regulations। আচ্ছা, এই যে কনস্টিটিউয়েন্টস গুলোর জানাটা ফিশারি প্রোডাক্টের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্টস বা উপাদানগুলোর পরিমাণটা জানাটা ইম্পর্টেন্ট, এই জন্য যে কখনো কখনো তোমার স্পেসিফিকেশন দেওয়া থাকে যে না এই প্রোডাক্টের মধ্যে এতটুকু পরিমাণের প্রোটিন থাকতে হবে, নাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। অর টু কমপ্লাই উইথ রেগুলেশনস, কোনো কোনো দেশে তোমার রেগুলেশন ফিক্সড করা থাকে যে ফুড লর মধ্যে বলা থাকে যে না এই আপনি যে এই প্রোডাক্টটা তৈরি করেছেন এটার মধ্যে মাছ এতটুকু থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। এইগুলোর জন্য আমাদের কম্পোজিশনটা জানাটা প্রয়োজন। Fish is one of the most valuable sources of high-grade protein available to man in this hungry world, and a knowledge of its composition is essential if the fullest use of it to be made। এটা এটা বাংলা আমি আর অনুবাদ না করলাম যে আমরা হাই গ্রেড প্রোটিন পাচ্ছি। কেন হাই গ্রেড প্রোটিন বলা হয়, আমরা যখন প্রোটিন করবো তখন আমরা দেখব, এবং যদি আমরা এই প্রোটিনটার এই হাই গ্রেড প্রোটিনের ইউজটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে করতে চাই তাহলে আমাদের এই কম্পোজিশনের সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে না why proximate composition of fish is important to know, আশা করি তোমরা উত্তর দিতে পারবে, এই পয়েন্টগুলো সবগুলোই আসবে। এখন আসো আমরা মেজর কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি। ওয়াটারের কথা আমরা বলছি বা ময়েশ্চারের কথা বলছি। আচ্ছা, ময়েশ্চার বানানটা ঠিক আছে কিনা এখানে দেখো তো। তার লাস্টে ই হবে, একটা ই হবে। ওকে। Water is a major component of all species and types of fish. Typically, the water content ranges in the form of 65 to 80% of the flesh weight। মাছের ওজনের 65 থেকে 80% হবে ময়েশ্চার টিপিক্যালি। এবং এটা হলো তোমার, এটা তোমরা জানো যে আমাদের সকল প্রাণীর ক্ষেত্রে, এই আমাদের পৃথিবীর ক্ষেত্রে বলা হয় যে পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বলা হয় যে না টোটাল বডি মাসের 4/3 হলো তোমার ময়েশ্চার, এবং বাদ বাকি যেটা আছে সেটা হলো অন্যান্য উপাদান। আর এখানে দেখো এক্সেপশনাল একটা বলা হয়েছে তোমার কোনো কোনো ক্ষেত্রে 90% পর্যন্ত ময়েশ্চার থাকতে পারে। উদাহরণ হিসেবে আমরা লুটে মাছের কথা বলছি। There are seasonal variations and slight increase occurs when the fish is starving। যখন তোমার মাছটা স্টার্ভিং অবস্থায় থাকবে, খাবার খাবে না, তখন বা খাবারের প্রাপ্যতাতে ঘাটতি থাকবে, তখন তোমার ময়েশ্চার কন্টেন্টে কিছুটা ইনক্রিজ হবে। টিপিক্যালি 1 to 2% in demersal fish and as much as 70% in pelagic fish। যে মাছগুলো তোমার পানির নিচে অবস্থান করে বেশি, সেগুলোতে তোমার এই ময়েশ্চার কন্টেন্টের ভেরিয়েশন কম হয় 1 থেকে 2%। কিন্তু প্যারাজিক ফিশ যেটা উপরি স্তরে যেটা হেবিটেট, সেটার ক্ষেত্রে তোমার ময়েশ্চার কন্টেন্টের ভেরিয়েশন বলা হচ্ছে 17%, as high as 17% পর্যন্ত হতে পারে। উদাহরণ হিসেবে আমরা ইলিশ মাছের কথা বলতে পারি, যেটার ক্ষেত্রে কিনা তোমার ইলিশ মাছটা যখন স্পনিং মাইগ্রেশন করে তখন এই ইলিশ মাছের ময়েশ্চারের পরিমাণ অনেক কমে যায়। আবার অন্য সিজনে তোমার ময়েশ্চারের পরিমাণ আবার বেড়ে যায়। ময়েশ্চারের পরিমাণ বাড়লে পরে লিপিডের পরিমাণ কমে যায়, আর লিপিডের পরিমাণ বাড়লে ময়েশ্চারের পরিমাণটা কমে যায়। The water content may also rise slightly if the fish are stored in melting ice or refrigerated seawater।
আচ্ছা, যদি মাছকে তোমার বরফে রাখো তুমি, অথবা রেফ্রিজারেটর সি ওয়াটারে রাখো, এই জিনিসটা তোমরা জানো কিনা আমি জানি না। রেফ্রিজারেটর সি ওয়াটার এটা জাস্ট হলো মাছকে যদি তুমি স্বল্প সময়ের জন্য প্রিজার্ভ করতে চাও, তাহলে রেফ্রিজারেটর সি ওয়াটার ইউজ করা হয়। অথবা তোমার বরফ গলা পানি বা বরফের মধ্যে রাখলেও তোমার মাছের ওজন বেড়ে যায়। উদাহরণ হিসেবে বলি, তোমার সাধারণত চিংড়ি ঘের যেগুলো আছে, এগুলো থেকে যখন তোমার চিংড়ি, লাইভ চিংড়ি যখন তোমার হারভেস্ট করা হয়, হারভেস্ট করার পরে তারা করে কি, ওই চিংড়িটাকে প্রথমে তোমার একেবারে ঠান্ডা পানির মধ্যে, একবার শীতল ঠান্ডা পানির মধ্যে তোমার চুবিয়ে রাখে। তো চুবানোর উদ্দেশ্য হলো, তোমার এরকম যদি চুবিয়ে রাখে, তাহলে তারা দেখছে কি তোমার চিংড়ির ওয়েট 10% পর্যন্ত রাইজ করতে পারে। তাহলে দেখো, তুমি পানির দাম হয়ে যাবে তখন সমান সমান চিংড়ির দাম। পানিকে তুমি চিংড়ির দামে বিক্রি করতে পারো। 1 কেজি চিংড়ির দাম যদি হয় তোমার 800 টাকা, 1000 টাকা, 500 টাকা, তোমার পানির দামও তুমি চিংড়ির দামে চলে আসবে। In most bony fishes, the water and fat content make up approximately 80% of the fresh weight. সাধারণত তোমার একটা ফিশ কি বলে, প্রোটিনের কম্পোজিশনের ক্ষেত্রে একটা অলিখিত সূত্র আছে। অলিখিত সূত্রটা হলো তোমার ময়েশ্চার প্লাস লিপিড সমান সমান 80। ঠিক আছে, এটা সাধারণত কনস্ট্যান্ট থাকে আর কি। ময়েশ্চার প্লাস লিপিড সমান সমান 80। যদি ময়েশ্চার কোনো কারণে বেড়ে যায়, তাহলে লিপিডের পরিমাণ কমে যাবে, আবার লিপিড বেড়ে গেলে ময়েশ্চার পরিমাণ কমে যাবে, এবং দুইটার যোগফল 80, অ্যারাউন্ড 80 হবে। আচ্ছা, কেন জানা দরকার এই ময়েশ্চারটা বা ময়েশ্চারের গুরুত্বটা কি? Helps flavor binding activity of protein by hydrophobic, hydrogen bonding and electrostatic interactions. আমরা এই তিন ধরনের ইন্টারঅ্যাকশন যেগুলো আছে, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, হাইড্রোজেন বন্ডিং এন্ড ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনস, এগুলো সম্পর্কে কিছুটা জানবো যখন আমরা প্রোটিনের চ্যাপ্টারটা পড়বো। এবং এই ইন্টারঅ্যাকশন গুলো যখন হতে যাবে, তখন তোমার সেই ক্ষেত্রে ময়েশ্চার এখানে একটা ভালো রোল প্লে করে। Source of edible nutrients such as myofibrillary protein, thiamine, riboflavin, ascorbic acid, ওয়াটার সলিউবল নিউট্রিয়েন্ট যেগুলো আছে, এগুলো সাধারণত পানিতে সলিউবল ফর্মে থাকে, তো পানিতে সলিউবল হয়। তো এই কারণেই তোমার মনে করো যে বডি ইনটেক করতে পারে আর কি। এই ক্ষেত্রে তোমার ময়েশ্চারের গুরুত্ব আছে। প্রোটিনের কথা যদি আমরা বলি, প্রোটিন কনসিস্টস অফ চেইনস অফ হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ অ্যামিনো অ্যাসিডস। আমরা এই উপাদানগুলো সম্পর্কে ডিটেইলসে জানবো পরবর্তীতে। এখানে সংক্ষেপে একটু বলি যে প্রোটিনটা কি। আসলে তোমার অ্যামিনো অ্যাসিড, এটা 100 বা 1000 অ্যামিনো অ্যাসিড, এটা এবং বিভিন্ন কনফিগারেশনের, বিভিন্ন কি বলে, অ্যালাইনমেন্টে, তারপর বিভিন্ন ভাবে এটা তোমার এখানে বিন্যাসিত হতে পারে, বিন্যাস হতে পারে। এইটা হলো তোমার একটা লম্বা চেইন, যেটা সেটা হলো প্রোটিন। এবং সাধারণত তোমার 20টা অ্যামিনো অ্যাসিড থাকে। তোমরা জানো মনে হয় অলরেডি, বায়োকেমিস্ট্রি তোমরা পড়ছো না? জি স্যার। ওকে, তাহলে তোমরা জানোই যে 20টা অ্যামিনো অ্যাসিড, এটার সংখ্যাটা তোমার ভিন্ন ভিন্ন ভাবে আর কি, অ্যামিনো অ্যাসিড অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। এবং দেখো, ইন অলমোস্ট ইনফিনিট নাম্বার অফ কম্বিনেশন, অলমোস্ট ইনফিনিট নাম্বার অফ কম্বিনেশন। তুমি জানো না মিথিওনিনের পরে কি আর্জিনিন আসবে নাকি লাইসিন আসবে। মিথিওনিনের পরে একটা প্রোটিনের ক্ষেত্রে মিথিওনিনের পরে আর্জিনিন আসতে পারে, ঠিক একইভাবে অন্য একটা প্রোটিনের ক্ষেত্রে মিথিওনিনের পরে ফিনাইল অ্যালানিন আসতে পারে। এরকম বিভিন্ন কম্বিনেশনে প্রোটিন তৈরি হতে পারে। প্রোটিন ইজ ফাউন্ড ইন দ্য মাসেল। দেখো, সাধারণত তোমার মাসেলের মধ্যে বেশি প্রোটিন পাওয়া যায়, 16 থেকে 20%, অ্যান্ড ইন দ্য স্কিন, স্কিনের মধ্যে তোমার বেশ ভালো পরিমাণেই প্রোটিন পাওয়া যায়, অ্যাপ্রক্সিমেটলি 16%, অ্যান্ড ইন ডিফারেন্ট অর্গানস, অন্যান্য অর্গান যেগুলো আছে সেগুলোতেও প্রোটিন থাকে, পরিমাণে কম থাকতে পারে। Typically, protein content falls slightly during the non-feeding period and water content rises. আমি তোমাদেরকে গত ক্লাসে দুইটা গ্রাফ দেখিয়েছিলাম। ওইখানে তোমাদের যদি মনে থাকে, তোমরা একটু খেয়াল মেমোরাইজ করার চেষ্টা করে দেখো যে প্রোটিন কন্টেন্টের পরিমাণটা যখন তোমার মাছ যখন ফিডিং স্টার্ট করে, স্টারভেশনের পরে, তখন প্রোটিন কন্টেন্টের পরিমাণ একটু পরিমাণে বাড়ে, বাড়ার পর এটা কনস্ট্যান্ট থাকে। Within the species, white flesh has more protein than dark flesh. তোমার ডার্ক ফ্লেশের মধ্যে তোমার সাধারণত লিপিডের পরিমাণ বেশি থাকে কম্পেয়ার টু প্রোটিন। আচ্ছা, তিন ধরনের ফিশ প্রোটিনের কথা আমরা জানি। একটা হলো সার্কোপ্লাজমিক প্রোটিন, একটা হলো মায়োফাইব্রিলার প্রোটিন, আর একটা হলো স্ট্রোমা প্রোটিন আর কানেকটিভ টিস্যু প্রোটিন। আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস জানবো যখন আমরা প্রোটিন সম্পর্কে পড়বো বিস্তারিত। ইম্পর্টেন্সটা কি, দেখো প্রোটিনের গুরুত্ব কি। এডিবল প্রোটিন সাপ্লাই এনার্জি ইন হিউম্যান সেল। এটা মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট না, কারণ প্রোটিন কিন্তু তোমার এই এনার্জি সোর্স হিসাবে মানুষ প্রোটিনকে খায় না। এনার্জি সোর্স হিসাবে এখানে কার্বোহাইড্রেটের কথা আসতে পারে, এনার্জি সোর্স হিসাবে
এখানে ফ্যাটের কথা আসতে পারে, প্রোটিনের কথা তারপরে আসবে। কিন্তু এটার গুরুত্বটা কি থাকে, প্রোটিন কিন্তু তোমার গ্রোথে, রিপ্রোডাকশনে, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিজে, তারপরে হলো ওন্ড হিলিং এর ক্ষেত্রে, তুমি ব্যথা পেয়েছো সেখানে হিলিং হবে, এই ক্ষেত্রে প্রোটিনের ভূমিকা থাকবে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে তোমার প্রোটিনের ভূমিকা বা গুরুত্ব বেশি। এডিবল পেপটাইডস, পেপটাইডটা কি তাহলে? পেপটাইড সম্পর্কে তোমরা জানো কিছু? পেপটাইড কেউ বলতে পারো পেপটাইডটা কি? হোয়াট ইজ পেপটাইড? কেউ বলতে পারবা, জানো? স্যার অ্যামিনো অ্যাসিড গুলি পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে না, এটা আমি বুঝলাম, যখন কিন্তু পেপটাইডটা কি তাহলে? এডিবল পেপটাইড বলা হচ্ছে, পেপটাইডটা কি আসলে? আচ্ছা, আমরা যখন প্রোটিন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা জানার চেষ্টা করবো। এখন আমি সংক্ষেপে বলি, পেপটাইড হলো কি তোমার, সাধারণত তোমার দুইটা অ্যামিনো অ্যাসিড বা দুই বা ততোধিক অ্যামিনো অ্যাসিড যদি একত্রে সংযুক্ত হয় পেপটাইড লিঙ্কেজের সাহায্যে, হ্যাঁ, এবং এইটার সাইজ যদি তোমার মনে করো যে প্রোটিনের জন্য যে সাইজ, প্রোটিনের জন্য যেই মলিকুলার বা ডিফাইন করা আছে, বা প্রোটিনের মলিকুলার মিনিমাম কত মলিকুলার হলে এটাকে প্রোটিন বলতে পারো, তার চেয়ে যদি ছোট হয় তখন সেটাকে পেপটাইড বলা হয়। অ্যামাইনো অ্যাসিড থাকবে, পেপটাইড লিঙ্কেজের সাথে যুক্ত থাকবে অ্যামাইনো অ্যাসিড গুলা, এটার সংখ্যা 2 এর বেশি হতে হবে, 2 বা তার চেয়ে বেশি হবে, আর মলিকুলার ওয়েটটা সাধারণত কম হয়। এটাই হলো তোমার পেপটাইড। হ্যাঁ, তো তোমার পেপটাইড কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ বিয়ার করে। তারপর দেখো কোনো কোনো অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি শো করে। রেডিক্যাল স্ক্যাভেঞ্জিংটা কি? রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং বলতে পারবা কেউ? রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং, আমাদের শরীরে অনেক সময় তোমার ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, বা সবসময় ফ্রি রেডিক্যাল উৎপন্ন হতে থাকে। হ্যাঁ, যখন অ্যাডভার্স কন্ডিশনে থাকি আমরা, তখন রেডিক্যালের ফ্রি রেডিক্যালের সংখ্যা তোমার বেড়ে যায়। ফ্রি রেডিক্যাল বলতে আমরা এখানে বোঝাতে পারি, তোমার মনে করো যদি ফ্রি হাইড্রোক্সিলিক গ্রুপ OH মাইনাস আর কি, হ্যাঁ, জাস্ট OH মাইনাস এরকম গ্রুপ যদি তৈরি হয়, এটা হলো তোমার ফ্রি রেডিক্যাল। এগুলো সাধারণত তোমার যদি বেশিক্ষণ তোমার বডিতে থাকে তাহলে আস্তে আস্তে মিউটেশন তৈরি করে এবং ক্যান্সারের দিকে চলে যায়। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড ফ্রি এডিবল অ্যামাইনো অ্যাসিড অনেক ক্ষেত্রে তোমার এগুলার এই রেডিক্যাল স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি থাকতে পারে। স্ক্যাভেঞ্জিং তো বোঝো, ফ্রি রেডিক্যাল যেগুলো আছে এগুলোকে তোমার স্ক্যাভেঞ্জ করবে, খেয়ে ফেলবে, হ্যাঁ, বা নষ্ট করে দিবে আর কি, এডিবল অ্যামাইনো অ্যাসিড। তারপর দেখো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস হেল্প মেনি বায়োলজিক্যাল ফাংশনস ইন সেল, যেমন অ্যান্টি মিউটাজেনিসিটি, অ্যান্টি এজিং, অ্যান্টি কার্সিনোজেনিসিটি। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা কি দেখো, যেগুলো বডি নিজে সিনথেসিস করতে পারে না এবং খাবারের সাথে সাপ্লিমেন্ট করতে, সেগুলোকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হচ্ছে। তো এগুলো কি করে তোমার দেখো, অ্যান্টি মিউটাজেনিসিটি, মিউটেশন করতে বাধা দেয়। তারপর অ্যান্টি এজিং, তোমার বয়স বাড়তে, যাতে বয়স বেশি বোঝা না যায়, বয়স যাতে অতি দ্রুত বেড়ে না যায়, সেক্ষেত্রে অ্যান্টি এজিং এর ক্ষেত্রে রোল প্লে করে। অ্যান্টি কার্সিনোজেনিসিটি, তোমার কার্সিনোজেনিক এফেক্ট যেগুলো আছে সেগুলোর এগেইনস্টে রোল প্লে করে। Edible amides can act as a flavor binder in food in presence of moisture. আমরা ফ্লেভার কি, ফ্লেভার বাইন্ডিং জিনিসটা কি, এগুলো সম্পর্কে পরবর্তীতে একটু আলোচনা করব। তো জাস্ট এতটুকু জেনে নাও, এডিবল অ্যামাইন্স ক্যান অ্যাক্ট অ্যাজ এ ফ্লেভার বাইন্ডার ইন ফুড ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। ময়েশ্চারের উপস্থিতিতে অ্যামাইন্স যেগুলো আছে, ফ্রি অ্যামাইন্স বা অ্যামাইন্স, এগুলো ফ্লেভার বাইন্ডার হিসেবে কাজ করে। আসলে আমরা লিপিড বা ফ্যাট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। 3 ধরনের লিপিডের উপস্থিতির উপর ভিত্তি করে মাছকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো তোমার ফ্যাটি ফিশ, যেই মাছে লিপিডের পরিমাণ বেশি থাকবে সেটা হলো ফ্যাটি ফিশ। মিডিয়াম ফ্যাটি ফিশ বা সেমি ফ্যাটি ফিশ, যে মাছের লিপিডের পরিমাণ মাঝামাঝি পরিমাণে থাকে সেটা হলো মিডিয়াম ফ্যাটি ফিশ বা সেমি ফ্যাটি ফিশ। আর লিন ফিশ, যে মাছে ফ্যাটের পরিমাণে একেবারে কম পরিমাণে থাকে, সেটা হলো লিন ফিশ। আমি তোমাদেরকে যখন ওই যে লিপিডের চ্যাপ্টারটা পড়াবো, তখন বাংলাদেশে পাওয়া যায় এরকম মাছের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো আর কি, যেন আসলে। এখন যদি সংক্ষেপে যদি বলি, তোমার লিন ফিশের উদাহরণ কি? লিন ফিশের উদাহরণ হতে পারে তোমার মনে করো যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় শিং মাগুর, এই ধরনের মাছ হতে পারে। তারপরে লইট্টা একটা মাছ আছে, এটা এটা হতে পারে। এগুলো আর কি তোমার মিডিয়াম ফ্যাটি ফিশ, যেমন রুই, মৃগেল, তেলাপিয়া, এগুলো মিডিয়াম ফ্যাটি ফিশ। আর অয়েলি ফিশ হিসেবে আমরা উদাহরণ দিতে পারি তোমার ইলিশের কথা আর কি। আমি লিপিড চ্যাপ্টারে পড়ানোর সময় তোমাদেরকে একটা চার্ট করে আমি দিব আর কি, যে না এই এই ধরনের মাছকে তুমি এই ক্যাটাগরিতে ফেলতে পারো। The lean fishes store most of their fat in the liver. সাধারণত লিভার ডিপোজিট করে তোমার সকল মাছের ক্ষেত্রে, এটা লিন ফিশ হোক বা ফ্যাটি ফিশ হোক, লিভারের মধ্যে প্রাথমিকভাবে ফ্যাট ডিপোজিট হবে। এছাড়া তোমার ফ্যাট বা লিপিড ডিপোজিট হতে পারে তোমার বেলি ফ্ল্যাপে, যখন অনেকে দেখবো ভুঁড়ি বেড়ে যায় এই চর্বি জমার কারণে। অনেক মাছের ক্ষেত্রেও দেখবো তোমার এই পেটের দিকে তোমার চর্বির পরিমাণ বেশি থাকে। ডার্ক মাসেল, যে কালো মাসল যেটা আর কি, তোমার আমরা যখন মাছ খেতে যাই দেখবো যে পিঠের 2 সাইড দিয়ে তোমার এরকম কালো মাসল পাওয়া যায়, এটাতে তোমার লিপিডের পরিমাণ বেশি থাকে। অ্যান্ড ইন দ্য হেড সেকশন, মাথার মধ্যে
মাথার প্রায় বেশিরভাগ অংশ হলো তোমার লিপিড। তো সাধারণত বলা হয় যে তোমার এজেড পিপল যারা, যাদের বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে তোমার মাথা খেতে নিষেধ করা হয়, মগজ খেতে নিষেধ করা হয়, এই কারণে পুরোটাই লিপিড। আচ্ছা, ফিশ লিপিডস ডিফার ফ্রম ম্যামালিয়ান লিপিডস। আচ্ছা, কিভাবে ডিফার করে? সাধারণত ফিশ লিপিডের মধ্যে তোমার ফিশ লিপিডের ফ্যাটি অ্যাসিডটা তোমার লম্বা লম্বা হয়, বা 12 থেকে 22টা কার্বন বিশিষ্ট বেশ লম্বা লং চেন ফ্যাটি অ্যাসিড হয়। এবং এখানে পলিআনসাচুরেশন বেশি থাকে আর কি, ডাবল বন্ড বেশি থাকে, 5 থেকে 6টা ডাবল বন্ড বা তার চেয়ে বেশি ডাবল বন্ড থাকতে পারে এরকম। আমরা এটা ফ্যাটি অ্যাসিডের অংশ যখন পড়বো, তখন আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। Total number of PUFA is slightly lower in lipids from freshwater fish than in lipids from marine fish. তো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কথা বলা হয়েছে, এটা পরিমাণ ফ্রেশওয়াটার ফিশে কম থাকে কম্পেয়ার টু মেরিন ফিশ। তাহলে যদি এরকম একটা শর্ট কোশ্চেন করা হয় যে ফ্রেশওয়াটার ফিশ এবং মেরিন ওয়াটার ফিশ, এই দুই ধরনের মাছের লিপিডের মধ্যে কি ধরনের পার্থক্য দেখা যায়, কি পার্থক্য থাকতে পারে, তাহলে তোমাদের উত্তর হবে যে না, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কম্পোজিশনে এখানে পার্থক্য থাকে। ফ্রেশওয়াটার ফিশে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা যেটা, সেটা পরিমাণ কম থাকে, মেরিন ফিশে বেশি থাকে। আচ্ছা, লিপিডের ইম্পর্টেন্সটা কি? আসলে এটা তোমার প্রথম বা প্রাথমিক গুরুত্ব হলো তোমার এনার্জি সোর্স হিসেবে কাজ করে, সাপ্লাই এনার্জি ইন হিউম্যান সেল। এটা 9 কিলো ক্যালোরি পার গ্রাম, বেশ ভালো অ্যামাউন্টের। লোয়ার কোলেস্টেরল লেভেল ইন হিউম্যান বডি, ফিশ লিপিড যেটা আছে সেটা কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। ডিএইচএ, ইপিএ দুটো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এগুলোর মধ্যে কি আছে দেখো, অ্যান্টি স্ট্রেস এফেক্ট। যদি এই ধরনের তোমার খাবারে ডিএইচএ, ইপিএ বেশি থাকে, তাহলে তুমি স্ট্রেস কম ফিল করবে তোমার পরীক্ষার আগে, তাহলে তোমাদেরকে ডিএইচএ, ইপিএ বেশি খেতে হবে। ইনক্রিজ লার্নিং ক্যাপাবিলিটি অ্যাজ ওয়েল এজ মেমোরি ইন হিউম্যান বিং। তোমার ছোট বাচ্চাদের এই কারণে বলা হয় যে তোমার মাথা কি বলে, মাথা খেতে দেন, বা দেখো যে অনেক সময় ওই মুরগির মাথাটা খেতে দেয়, বা গরুর ব্রেন যেটা আছে সেটা ভাজি করে দেয়। এটা অন্যতম উদ্দেশ্য হলো যে এটার মধ্যে তোমার ডিএইচসি বেশি থাকে, এবং এগুলো কারো কি করে। নাকি আনমিউট হয়ে গেছে, এই জন্য অনেক সাউন্ড হচ্ছে, আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না। জি বলো। কারো আনমিউট হয়ে গেছে, এজন্য মানে অনেক সাউন্ড আসছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এটা এটা কিভাবে কি করতে হবে বলো তো, দেখি, দেখতেছি আমি, দাঁড়াও। তোমরা সবাই নিজেদেরকে একটু মিউট করে নাও। মোহাম্মদ রাকিব, মিউট করো। শব্দ আসছিল মোহাম্মদ রাকিবের কাছ থেকে, এখন সবাইকে মিউট করে দেওয়া হয়েছে, এখন ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। এই জিনিসগুলো তোমরা একটু আমাকে হেল্প করতে হবে, হ্যাঁ। আহ, তাহলে একটু ভালো হয়। তোমরা নিজেরা ক্লাস শুরুর সময় যদি নিজেদেরকে মিউট করে নাও, তাহলে আমাকে এই জিনিসটার দিকে আর খেয়াল রাখতে হয় না, এতে করে সবার জন্য সুবিধা হয়। আমরা আবার আলোচনায় ফেরত আসি। দেখো, আমি বলছিলাম যে বাচ্চাদেরকে কেন তোমার এই মাছের মাথা, বা ছোট মাছের মাথা, বা মুরগির মাথা, বা দেখো যে অনেক সময় তোমার গরুর মগজ বা খাসি খাসি ব্রেইন, এগুলো কেন খেতে দেওয়া হয়? এটার অন্যতম কারণ হলো তোমার এখানে লার্নিং ক্যাপাবিলিটি, এখানে তোমার এই ডিএইচএ, ইপিএ থাকে এবং ফসফোলিপিড থাকে। এগুলো তোমার লার্নিং ক্যাপাবিলিটি এবং মেমোরি, কিভাবে তোমার অ্যাজ ওয়েল এজ মেমোরি ইন হিউম্যান বিং, কিভাবে তোমার মেমোরাইজেশন এবিলিটি, এটা বাড়িয়ে দেয় এগুলো, হ্যাঁ। আর omega-3 PUFA is a source of energy in human cell. আমরা বলেছি অলরেডি, effective against coronary heart disease and other similar lifestyle diseases. আমরা লিপিডের অংশটা যখন যাব, তখন আমরা দেখবো যে omega-3 কাজ কি। আরেকটা তোমার ফ্যাটি অ্যাসিড আছে omega-6, বলা হয় omega-6 পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটার কাজ বা কি, কোনটা আমরা বেশি খাচ্ছি? আসলে omega-3 যদি বেশি ভালো হয়, তাহলে কি আমরা কেবলমাত্র omega-3 খাবো, omega-6 খাবো না, নাকি এটার কোনো রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী আমরা খাবো, সেটা আমরা পরবর্তীতে জানবো। পোলার লিপিডস অর ফসফোলিপিডস হেল্প ইন ব্রেইন ম্যাচুরিটি, যেটা আমি বললাম যে তোমার মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে, মগজের মধ্যে তোমার এই ফসফোলিপিডস থাকে। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় তোমার ছোট বাচ্চাদের এই জিনিসগুলো খেতে দেওয়া উচিত। বয়স্ক যারা, তাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলা উচিত। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। Carbohydrate. Fish contain lower amount of carbohydrate than foods of plant origin. অন্যান্য যে কোনো প্ল্যান্ট অরিজিন ফুডের চেয়ে মাছের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। মেজর কার্বোহাইড্রেট তোমার গ্লাইকোজেন ফর্মে থাকে, হ্যাঁ, হুইচ ইজ এ পলিমার অফ গ্লুকোজ। আমার ধারণা তোমরা অলরেডি জানো। গ্লাইকোজেনের সংকেত কি বলতে পারবা কেউ?
গ্লাইকোজেনের সংকেতটা কি কেউ একজন বলো তো দেখি। গ্লুকোজের সংকেত কি কেউ একজন বলো তো দেখি গ্লুকোজের। স্যার C6H12O6। এই 6H12O6। আচ্ছা তাহলে যদি আমরা এখানে যে বলছি যে পলিমার অফ গ্লুকোজ, তাহলে গ্লাইকোজেনের সংকেতটা কি হতে পারে? স্যার একাধিক গ্লুকোজ এন সংখ্যক একত্র গ্লুকোজ হলে n থাকবে। সংখ্যক, স্যার তাহলে তুমি গ্লুকোজের সংকেতটার উপরে তুমি ব্র্যাকেট দিয়ে n লাগাই দাও, তাহলে তো হইলো। জি স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো জাস্ট সিম্পল, তোমার কমন সেন্সকে কাজে লাগাও। আচ্ছা তাহলে দেখো, তোমার টিপিক্যাল মাসেল ইন লাইভ ফিশ অর ক্রাস্টাসিয়ান মে কন্টেইন। মাছের ক্ষেত্রে দেখো, ফিশের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণ 0.1%-এর কথা বলা হয়েছে, এবং ক্রাস্টাসিয়ানের ক্ষেত্রে তোমার শ্রিম্প হতে পারে, ক্র্যাব হতে পারে, বা এটা হতে পারে তোমার লবস্টার, এক্ষেত্রে 1% গ্লাইকোজেন। সাধারণত ক্রাস্টাসিয়ানে মনে রাখবা, ক্রাস্টাসিয়ানে গ্লাইকোজেনের পরিমাণ বেশি থাকে কম্পেয়ার টু ফিশ। mollusks contain higher glycogen in range of 1 to 7% compared to fish। হ্যাঁ, মাছের মধ্যে সর্বোচ্চ তুমি দেখো 1% পর্যন্ত গ্লাইকোজেন পাইতে পারো সর্বোচ্চ। এটা স্পিসিস টু স্পিসিস ভেরি করবে। আর সেইখানে তুমি দেখো মোলাস্কের ক্ষেত্রে গ্লাইকোজেনের পরিমাণ 1 to 7%, অনেক বেশি কিন্তু মাছের চেয়ে। হ্যাঁ, ইট ক্যান ভেরি সিজনালি, এই পরিমাণটা সিজনালি ভেরি করতে পারে, অ্যান্ড ডিক্লাইন রেপিডলি আফটার ডেথ, এবং যখন যে কোনো প্রাণী মারা যাবে, এটা তোমার এই গ্লাইকোজেনের পরিমাণটা রেপিডলি ডিক্লাইন করবে। এই ডিক্লাইনেশনের কারণটা কি, এটা কেউ কি ধারণা করে বলতে পারো আমাকে, যে কোনো প্রাণী মারা যাওয়ার পরে গ্লাইকোজেনটা কেন ডিক্লাইন করে? কে বলতে পারবা দেখি, তোমাদের কমন সেন্স কি কাজ করে? বলো তো, কেউ একদম সাহস করে বলো দেখি, যে কোনো একটা জিনিস বলো। প্রশ্নটা বুঝতে পারছো তো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আরেকবার প্রশ্নটা বললে ভালো হতো। আরেকবার প্রশ্নটা বলছি আমি, দেখো যে আমার প্রশ্নটা হলো, কোনো প্রাণী মারা যাওয়ার পরে ওই প্রাণীর শরীরে গ্লাইকোজেনের পরিমাণটা কেন ডিক্লাইন করবে, কেন ডিক্লাইন করে? যে কোনো প্রাণী, এটা মানুষ হোক, এটা মাছ হোক, এটা অন্য যে কোনো গরু হোক, ছাগল হোক, যেটাই হোক, সেটা মুরগি হোক, মারা যাওয়ার পরে ওই প্রাণীর শরীরে গ্লাইকোজেনের পরিমাণ ডিক্লাইন করে কেন? প্রশ্নটা হলো ওইখানে। স্যার কোনো প্রাণী মারা গেলে তার মধ্যে তো মেটাবলিক অ্যাক্টিভিটি থাকবে না। আচ্ছা তাহলে গ্লাইকোজেনের পরিমাণ কেন কমবে? স্যার মারা যাওয়ার পর স্যার কিছু কিছু অর্গান স্যার ওই সময় মানে সাথে সাথে ডেড হয়ে যায় না, কিছু কিছু অর্গানের কাজ তখনও চলতে থাকে, যেমন যার কারণে স্যার কোন ওই অর্গানটা চলতে থাকে বলো তো দেখি। স্যার তুমি যে উত্তর দিচ্ছিলা, তুমি ঠিক লাইনে ছিলা, কিন্তু পরবর্তীতে আবার বে লাইনে চলে গেছো। মেয়েদের মাঝখান থেকে কেউ একজন উত্তর দাও দেখি, মেয়েদের মাঝখান থেকে। কেন এরকম হয়? বলতে পারবে না? আচ্ছা তোমরা মনে হয় এইচএসসি তে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস পড়ছো না? স্যার ওইভাবে ডিটেলসে পড়া হয়নি। না না, জানো কিনা জিনিসগুলো? অ্যারোবিক গ্লাইকোলাইসিস একটা শব্দ আছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস একটা শব্দ আছে, জানো তো? জি জি স্যার। স্যার। সেইখানে উত্তর আছে। তুমি মারা যাওয়ার পরেও অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তোমার চলতে থাকবে। জি স্যার। ঠিক আছে, এই কারণে তোমার ওই যে অ্যারোবিক, যখন তুমি জীবিত আছো তখন অ্যারোবিক গ্লাইকোলাইসিস চলবে, মারা গেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার গ্লাইকোজেনের পরিমাণটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্লাইকোলাইসিস চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত গ্লাইকোলাইসিস চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মারা যাওয়ার পরে একটা প্রাণীর শরীর নরম থাকে। যখনই তোমার মনে করো এই গ্লাইকোলাইসিসের পরিমাণটা শেষ হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আচ্ছা ডিটেলস তোমরা পরবর্তীতে জানি নিও, যখন প্রসেসিং করবা তখন ওই যে রাইগর মোটিস শব্দটার সাথে তোমরা পরিচিত হবা। মারা যাওয়ার পরে কোনো প্রাণীর শরীর কেন শক্ত হয়ে যায়, যে কোনো প্রাণী মারা যাবে, মারা যাওয়ার পরে এটার শরীর শক্ত হয়ে যায়, কেন শক্ত হয় ওইখানে উত্তর আছে। আসো আমরা ভিটামিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ফিশ কন্টেইন বোথ ওয়াটার সলিউবল এন্ড ফ্যাট সলিউবল ভিটামিন। দুই ধরনের ভিটামিন আছে, একটা হলো ওয়াটার সলিউবল আর একটা হলো ফ্যাট সলিউবল। হ্যাঁ, ফিশের মধ্যে দুই ধরনের ভিটামিন পাওয়া যায়। ফ্যাটি ফিশ উইথ oil rich livers are usually very valuable source of fat soluble vitamin। ফ্যাটি ফিশে তোমার লিভারের মধ্যে বেশি পরিমাণে ভিটামিন এ, ডি এগুলো থাকে। এই ডি, এই তিনটাকে বলা হয় তোমার ফ্যাট সলিউবল ভিটামিন,
এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন। ফিশ ইজ রিলেটিভলি এ গুড সোর্স অফ ওয়াটার সলিউবল ভিটামিন। সাধারণত তোমার ভিটামিন বি যেটা, এটার মধ্যে তোমার B1 2 3 4 5 7 11 এগুলো যেগুলো আছে 12 এগুলোর সবগুলো প্রায় বেশি তোমার হলো ওয়াটার সলিউবল। এগুলো সামগ্রিকভাবে এগুলোকে একত্রে বলা হয় বি কমপ্লেক্স। আমরা ভিটামিনের অংশে যখন যাব তখন এটা নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে মাছ তোমার গুড সোর্স অফ ওয়াটার সলিউবল ভিটামিন। এটা ওয়াটার সলিউবল ভিটামিনের একটা ভালো সোর্স হিসেবে ফিশ কাজ করে। এখানে দেখো তোমার ফিশের মধ্যে কোন কোন ভিটামিন পাওয়া যায় সে সম্পর্কে বলা আছে। তোমরা আমি যখন হ্যান্ড আউট দিব তোমরা জাস্ট একটু দেখে নিবা। হ্যাঁ, ইম্পর্টেন্ট অংশ মিনারেলস। দেখো তোমার ফিশ স্পিসিস, ইন মোস্ট ফিশ স্পিসিস দ্য টোটাল অ্যাশ or mineral content ranges from 1 to 2%। 1 থেকে 2% বলা হয়, আর যদি তোমার এর চেয়ে বেশি পরিমাণে থাকতে পারে। বড় মাছ যেগুলো সেগুলোতে মিনারেলের পরিমাণ বেশি হবে, আবার যেগুলো বেশি কাঁটাযুক্ত মাছ সেটাতে মিনারেলের পরিমাণ বেশি হবে। হ্যাঁ, wide range of minerals in fish flesh, they are usually present in a form which is readily available। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই মিনারেলস গুলো ফিশের শরীরে এমন অবস্থায় থাকে যেটা কিনা তোমার রেডিলি অ্যাভেলেবল। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, রেডিলি অ্যাভেলেবল ফর্মে মিনারেলস গুলো থাকে। হ্যাঁ, if the fish is consumed it can be a valuable source of phosphorus and calcium। যে ছোট মাছ খাওয়ার কথা কেন উৎসাহিত করা হয়, তুমি যখন ছোট মাছ খাবা তখন বোন সহ খাবা, এবং মিনারেলসের একটা ভালো উৎস হিসেবে, মিনারেলস বলতে এখানে তোমার ফসফরাস ক্যালসিয়ামের কথা বলা হচ্ছে, এগুলো ভালো সোর্স হিসেবে ছোট মাছ কাজ করে। ক্রাস্টাসিয়ানস আর অলসো রিচ সোর্স অফ ক্যালসিয়াম। ক্রাস্টাসিয়ানের যে শেলটা থাকে এটা তোমার ক্যালসিয়ামের একটা ভালো একটা সোর্স। হ্যাঁ, মিনারেলসের কি কি ফাংশন আছে দেখো, তোমার ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়োডিন, কপার, আয়রন। আমরা এগুলো ডিটেলস পরবর্তীতে আলোচনা করব মিনারেলসের চ্যাপ্টারে। এগুলোর কাজ কি এই সম্পর্কে একটু বলা হয়েছে। তোমরা অনেকগুলো জানো, ক্যালসিয়ামের কাজ কি, ফ্লোরিনের কাজ কি, ফসফরাসের কাজ কি, তারপর আয়োডিনের কাজ কি, তোমার ওই যে থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট করে এবং গলগণ্ড রোগ হতে দেয় না, কপারের কাজ কি, আয়রনের কাজ কি, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এটা কাজ করে। এক্সট্রাকটিভস, এটা আবার কি জিনিস? The term extractives is applied to small or low molecular mass water soluble components। আচ্ছা, তাহলে মাছের শরীরে এমন কিছু উপাদান থাকবে যেগুলো মলিকুলার ওয়েট হবে অনেক কম এবং এগুলো ওয়াটার সলিউবল, এগুলোকে সামগ্রিকভাবে এক্সট্রাকটিভস বলা হচ্ছে। They rarely exceed 2% of fresh weight and many individual components are present। অনেক ধরনের কম্পোনেন্টস থাকতে পারে এবং এগুলোর পরিমাণ 2% এর বেশি হবে না। হ্যাঁ, মাছের শরীরে এগুলোকে এক্সট্রাকটিভ বলা হচ্ছে। এগুলোকে অন্য নাম বলা যেতে পারে, যেমন ফ্লেভার বাইন্ডিং কম্পাউন্ড বা ফ্লেভার কম্পাউন্ডস বলা যেতে পারে। এগুলো তোমার মাছের ফ্লেভার দেওয়ার ক্ষেত্রে, স্বাদের ক্ষেত্রে এই এক্সট্রাকটিভ গুলো বিশেষ রকমের গুরুত্ব আছে। যেমন কি কি এক্সট্রাকটিভ থাকতে পারে, যেমন মনে কর ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, স্মল পেপটাইডস হতে পারে, গ্লুকোজ এন্ড সুগার ফসফেটস হতে পারে, টিএমএও ট্রাইমিথাইল অ্যামিনো অক্সাইড এন্ড টিএমএ ট্রাইমিথাইল অ্যামাইডস। হ্যাঁ, এগুলো হতে পারে নিউক্লিওটাইডস এন্ড নিউক্লিওটাইড ডিগ্রেডেশন প্রোডাক্ট, এটিপি, এডিপি, এএমপি, আইএমপি, হাইড্রোজেনথিন। এগুলো হতে পারে ক্রিয়েটিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো থাকতে পারে পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এগুলো সবগুলো হলো তোমার এক্সট্রাকটিভস এর উদাহরণ। পরীক্ষায় যদি এরকম একটা প্রশ্ন করি এখান থেকে যে তোমার এক্সট্রাকটিভস বলতে কি বোঝো, আর ফিশে পাওয়া যায় এরকম কয়েকটা এক্সট্রাকটিভস এর উদাহরণ দাও, তো জাস্ট এখান থেকে বলে দিবে আর কি তোমার এক্সট্রাকটিভসটা কি আর এক্সট্রাকটিভস এর উদাহরণ কি কি হতে পারে। তোমার ফ্রি অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, টিএমএ, টিএমএও, এগুলো ব্লা 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 যা আছে এগুলো বলে দিবে। আচ্ছা দেখো, অল দিস কম্পাউন্ডস আর ওয়াটার সলিউবল, সবগুলোই তোমার ওয়াটারে সলিউবল হবে। দে আর ইজিলি লস্ট বাই লিচিং হোয়েন ফিশ আর স্টোরড ইন আইস অর রেফ্রিজারেটেড সি ওয়াটার। তোমার লিচিং তো বোঝো না, চুয়ে চুয়ে তোমার চলে যেতে পারে, ইজিলি লস্ট। তারপর such losses cause changes in flavor and this will generally be undesirable। তোমার যদি লিচিংটা যদি বেশি হয় তোমার এই টেস্ট তোমার নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং জেনারেলি আনডিজারেবল বলা হচ্ছে আর কি লসটাকে। তোমরা দেখবা রান্না করার আগে যদি মাছটাকে, আমরা সাধারণত এখন মাছ কেটে টেটে ফ্রিজে রেখে দিই, তোমার যদি তুমি ফ্রিজে রাখার সময় বাজার থেকে একবার কেটে আনলা, তখন একবার ধুইলা, আবার তুমি ফ্রিজে রেখে দিলা, ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে ওই মাছটাকে আবার তুমি অনেকক্ষণ পানিতে চুবিয়ে রাখলা থয়িং হওয়ার জন্য, যখন তোমার নর্মালি আসলো তারপর তুমি মাছটাকে ভাজি করতে দিলে বা তরকারি রান্না করতে দিলে, এই মাছটার টেস্ট কম হবে। হ্যাঁ, তো বাসা থেকে এখন যারা বাসায় থাকবা বা বাসায় আসো, মাদের বলবা যে না বাজার থেকে মাছ কিনে আনার পরে এটা না ধুয়ে ফ্রিজে রাখো, ধোয়ার পরিমাণটা কমাই দিতে বলবা, তাইলে তোমার মাছের টেস্ট বেশি থাকবে। হ্যাঁ,
কেন বেশি থাকবে? এই যে এক্সট্রাকটিভস যেগুলো আছে এগুলো তোমার লিচিং হবে না এই কারণে। আচ্ছা, এখন আসো আমরা সামগ্রিকভাবে মেরিন ফুড কেমিস্ট্রি এটা কোর্সটা দিয়ে তোমার কি বোঝায় এবং আমাদেরকে কেন মেরিন ফুড কেমিস্ট্রির আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের কম্পোজিশন সম্পর্কে বলা শেষ, এখন আমরা জানবো একটু মেরিন ফুড কেমিস্ট্রি এই কোর্সটা, এই মেরিন ফুড কেমিস্ট্রি শব্দগুলো দিয়ে কি বোঝায় এবং তোমাকে কেন মেরিন ফুড কেমিস্ট্রি নলেজটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ। দেখো, মেরিন ফুড কেমিস্ট্রি ইজ এ মেজর পার্ট অফ এ লার্জার ডিসিপ্লিন অফ স্টাডি known as food science, which encompasses the composition and properties of seafood components and the chemical changes they undergo during handling, processing and storage. তাহলে ফুড সায়েন্সের একটা পার্ট হলো তোমার মেরিন ফুড কেমিস্ট্রি এবং এখানে মূলত আলোচনা করা হয় কি নিয়ে, কম্পোজিশন এবং সি ফুডের কম্পোজিশন এবং প্রপার্টিজ নিয়ে এবং কি কি ধরনের কেমিক্যাল চেঞ্জ হচ্ছে তোমার এই সি ফুডের মধ্যে ডিউরিং হ্যান্ডলিং, ডিউরিং প্রসেসিং অ্যান্ড ডিউরিং স্টোরেজ। এই সবগুলো বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখাটা আলোচনা করে সেটাই হলো মেরিন ফুড কেমিস্ট্রি। আবার বলছি, মেরিন ফুড কেমিস্ট্রি ফুড সায়েন্সের একটা পার্ট এবং এখানে আলোচনা করা হয় মূলত কি নিয়ে, সি ফুডের কম্পোজিশন নিয়ে এবং সি ফুডের প্রপার্টিজ নিয়ে। এছাড়া আরো আলোচনা করা হয় কি কি ধরনের রাসায়নিক চেঞ্জ আসতেছে, কি কি ধরনের চেঞ্জ আসছে প্রসেসিং এর সময়, হ্যান্ডলিং এর সময় এবং স্টোরেজের সময় ওই ওই সি ফুডের মধ্যে। এই সবগুলো বিষয় নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় বা ফুড সায়েন্সের যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটা হলো মেরিন ফুড কেমিস্ট্রি। আচ্ছা, কেন তোমাকে মেরিন ফুড কেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে? এটা অন্যতম কারণ হলো, দেখো এখানে এ ফুড কেমিস্ট মাস্ট নো chemistry and biochemistry and have knowledge of physiological chemistry, botany, zoology, molecular biology to study and modify biological substances as sources of human food. তোমার ফুড কেমিস্ট্রি কি কি সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং উনি কি করতে পারবেন, কতটুকু কি করতে পারবেন সে সম্পর্কে এই পয়েন্টে বলা হয়েছে। Food chemists work with biological systems that are dead or dying and study the changes they undergo when exposed to different environmental conditions. তো ফুড কেমিস্ট কি কি নিয়ে কাজ করবেন এবং কি কি জিনিসের চেঞ্জটা দেখবেন উনি, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। তোমার অ্যাপ্লিকেশনটা কি কি ফুড কেমিস্ট্রি, মেরিন ফুড কেমিস্ট্রি নলেজের বা ফুড কেমিস্ট্রি নলেজের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে দেখো। ইভ্যালুয়েট দ্য কেমিক্যাল, ফিজিক্যাল এন্ড ফাংশনাল প্রপার্টিজ অফ ফুড কনস্টিটিউয়েন্টস। আমরা বলছি এই জিনিসটা সম্পর্কে যে তোমাকে কেন প্রক্সিমেট কম্পোজিশন বা নিউট্রিশনাল কম্পোজিশন জানতে হবে, সেইখানে এটার উত্তর আছে। ইভ্যালুয়েট দ্য ইফেক্টস অফ প্রসেসিং on those constituents using an array of both basic and recent developed chemical, biochemical and instrumental technologies in accordance with current food industry and regulatory agency practices. এটা হলো তোমার অ্যাপ্লিকেশন আর কি। এই ফুড কেমিস্ট্রি বা মেরিন ফুড কেমিস্ট্রি নলেজটা তুমি কোথায় অ্যাপ্লাই করবা? যদি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে যে তোমার তুমি কিভাবে তোমার মেরিন ফুড কেমিস্ট্রি নলেজটা বাংলাদেশের ফিশারি ইন্ডাস্ট্রিতে কাজে লাগাবা এই সম্পর্কে লেখো, এটা আসতেই পারে এরকম একটা জিনিস। জাস্ট এখানে উত্তরটা আছে। মেরিন ফুড কেমিস্ট্রি তোমার কি কি জিনিস নিয়ে কাজ করবে, তখন তোমাদের উত্তর হবে এরকম যে মেরিন ফুড কেমিস্ট্রি জিনিসটা কি, বিজ্ঞানের কোন কোন ব্রাঞ্চ নিয়ে এটা কাজ করে এবং এখানে তোমার এটা অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, কেমিক্যাল, ফিজিক্যাল, ফাংশনাল প্রপার্টিজ ইভালুয়েট করতে হতে পারে। তাছাড়া ইভালুয়েশন আরো কি কি তোমার দেখো, তুমি বেসিক এবং রিসেন্টলি ডেভেলপ মেথডোলজি, টেকনোলজি দিয়ে তুমি রেগুলেটরি এজেন্সির প্র্যাকটিস গুলো কিভাবে কিভাবে তুমি ইভালুয়েট করতে পারবা, এইগুলো নিয়ে তোমার মেরিন ফুড কেমিস্ট্রি ডিটেইলসে আলোচনা করে বা কাজ করে। এটা হলো তোমার অ্যাপ্লিকেশন। মোটামুটি আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার যেটা আছে এটা শেষ হলো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আজকের আলোচনার উপরে তোমরা করতে পারো বা গতকালকের আলোচনার উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করো, আমরা না হলে পরের টপিকে যাব। স্যার নেট চলে গেছিল স্যার, ফ্রিজের ওই ব্যাপারটা স্যার বুঝতে পারি নাই। ফ্রিজের কোনটা? স্যার ওই যে ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হলো যে তোমাদের মাকে নিষেধ করবো এখন থেকে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসার পরে মাছটাকে ধুয়ে তারপর তোমার ওই পলিথিনে ভাগ ভাগ করে রাখে না, এই কাজটা না করতে। এটার কারণ হলো যত বেশি তুমি ধুতে যাবা তত বেশি তোমার যে এক্সট্রাকটিভ যেগুলো আছে এগুলো চলে যাবে। কেন চলে যাবে? কারণ আমরা বলছি এক্সট্রাকটিভ হলো সেইগুলো যেগুলো তোমার ফ্লেভারের জন্য রেসপন্সিবল এবং এগুলোর বৈশিষ্ট্য কি, এগুলো ওয়াটার সলিউবল। যত বেশি তুমি পানিতে মাছটাকে ধুইবা তত বেশি তোমার এই যে ফ্লেভার কম্পোনেন্ট যেগুলো আছে, এক্সট্রাকটিভ যেগুলো আছে এগুলো চলে যাবে, টেস্ট হারাবে। এই কারণে আমি বলছি যে না, এই ধোয়াটাকে তুমি মিনিমাম পর্যায়ে নিয়ে আসো, কম ধুতে হবে। তুমি বড় মাছ কিনলা, ঠিক আছে, যদি বাজার থেকে কাটা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসলা,
অনেক ক্ষেত্রে আমরা পারি না, এত বড় মাছ বাসায় কাটবো কিভাবে। তো ঠিক আছে, নিয়ে আসো, তুমি পিস করে নিয়ে আসো। তুমি যখন ফ্রিজে রাখবা লম্বা সময় ধরে খাওয়ার জন্য, জাস্ট 8 পিস বা 5 পিস বা 6 পিস এগুলো প্যাকেট করে করে রেখে দাও। যখন তুমি রান্না করতে যাবা তখন তুমি প্যাকেটটা বের করে থয়িং করো, এবং থয়িং করার সময় তুমি ধুয়ে নাও, তাহলে তোমার এই যে লিচিংটা কম হবে। এটার কথা আমি বলেছি। জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? স্যার, যে ফিশগুলিতে লিপিড বেশি, হুম, ওই ফিশগুলোকে কি স্মোকিং করা যাবে? স্মোকিং করা যাবে। ইলিশ মাছে তোমার স্মোকড হিলসা যেটা, এটা একসময় বাংলাদেশে অনেক পপুলার ছিল, বিশেষ করে তোমার কক্সবাজার টেকনাফ ওই এলাকাতে। ইভেন তোমার নোয়াখালীর অঞ্চলেও ছিল, তারা তোমার স্মোকিং করে ইলিশ খেত। যখন তোমার দেখা গেল যে না, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা তোমার যখন উন্নত হয়ে গেল বাংলাদেশে, এখন তোমার চাঁদপুরে ইলিশ ধরা পড়ে, চাঁদপুরের ইলিশ তোমার 3 ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসে। তোমার ভোলা ইলিশ ধরা পড়তেছে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ইলিশ ঢাকায় চলে আসতেছে। তো এখন আর দরকার নাই, এই টেকনোলজি গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর কি, টেকনিক গুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু তোমার স্মোকিং করা যাবে। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? আমি ধরে নিচ্ছি নাই। তাহলে আসো আমরা পরের কন্টেন্টে যাই। আমাদের পরের টপিক হবে প্রোটিনস ইন সি ফুড। প্রোটিনস ইন সি ফুড। তোমরা বায়োকেমিস্ট্রিতে যদি প্রোটিন সম্পর্কে জেনে থাকো, তাহলে কেউ একজন আমাকে একটু বলো দেখি, তুমি প্রোটিন কাকে বলে, বা প্রোটিন বলতে কি বুঝো? অ্যামিনো অ্যাসিডের পলিমার। আচ্ছা, আর কিছু? অ্যামিনো অ্যাসিড পলিমার, ঠিক আছে, আর কি? আর কি? এটা কিন্তু ইনকমপ্লিট একটা তুমি ডেফিনিশন দিলা। আর কি কি জিনিস থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে? পেপটাইড বন্ড থাকবে স্যার। ওকে, ঠিক আছে, পেপটাইড অ্যামিনো অ্যাসিড পলিমার বললা, ঠিক আছে, এবং অ্যামিনো অ্যাসিড পলিমারটা হবে তোমার এখানে অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকবে, এটাও ঠিক আছে। তারপরে আর কি? আর কিছু নাই? তোমাদের কি মলিকুলার ওয়েটের কথা বলে নাই, যে এত মলিকুলার ওয়েট হলে স্যার 5,000 বা তার বেশি হইতে হবে। 5000 ডাল্টন বা তার চেয়ে বেশি হতে হবে, তাহলে প্রোটিন বলা যাবে, তাই তো? জি স্যার। এরকম বলছে ক্লাসে? ক্লাসে কি এরকম বলছে? জি নাকি? স্যার বলেছে। ওয়েটের ও, কথা। স্যার, আচ্ছা, এক না, বা একাধিক হ্যাঁ, বলো। স্যার একাধিক অ্যামাইনো অ্যাসিড যখন পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে এবং তাদের মলিকুলার ওয়েট অবশ্যই 5,000-এর উপরও হইতে হবে। তাহলে এটাকে প্রোটিন বলবে। জি স্যার। আচ্ছা শোনো, আমি ওই যে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের এই ডেফিনেশনটার সাথে ডিসএগ্রি করি। এখানে যে এখানে মলিকুলার ওয়েটের কোনো কথা নাই। প্রোটিনের যদি আধুনিক ডেফিনেশন তোমরা দেখো, রিসেন্ট বই যেগুলো আছে এগুলোতে দেখলে দেখবা যে তোমার এই যে 5000 ডাল্টনের চেয়ে বেশি মলিকুলার ওয়েট হতে হবে, এটাকে প্রোটিন বলে। এটা তোমার ঠিক না। আমি নিজে যখন পিএইচডি করছি তখন আমি 2100 ডাল্টন মলিকুলার ওয়েটের প্রোটিন নিয়ে কাজ করছি। কোথায় 5000? 5000 অর্ধেকের চেয়ে তো কম, বুঝতে পারছো? 2100। তো তোমার ওই যে যেই কথাটা বলা হচ্ছে যে তোমার 5000 ডাল্টনের চেয়ে বেশি হতে হবে, এটার সাথে আমি ডিসএগ্রি করি। আধুনিক প্রোটিনের আধুনিক ডেফিনিশনে তোমার এই জিনিসটাকে, মলিকুলার ওয়েটের জিনিসটাকে আনে না, ঠিক আছে? তার চেয়ে বরঞ্চ প্রোটিনের আধুনিক যে ডেফিনিশন গুলো আছে সেখানে তোমার এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাটার কথা বলা হয়েছে, কতটা মিনিমাম কতটা অ্যামাইনো অ্যাসিড থাকলে তুমি সেটাকে প্রোটিন বলতে পারবা, এটার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো তোমরা মনে রাখো, এইভাবে মনে রাখার চেষ্টা করো যে তোমার কোনো একটা জিনিসকে তুমি তখনই প্রোটিন বলতে পারবে যখন ওই জিনিসটাতে 3টা জিনিস থাকবে। যখন ওই জিনিসটা 3টা বৈশিষ্ট্য ফুলফিল করবে। একটা হলো যে সেখানে তোমার নাইট্রোজেন থাকতেই হবে। আমাদের এই সভ্যতা যেহেতু কার্বন বেসড, আমাদের সবকিছুতেই কার্বন আছে, তো কার্বন তো অবশ্যই থাকবে, সে সাথে নাইট্রোজেন থাকতেই হবে। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো তোমার এখানে পেপটাইড
লিঙ্কেজ থাকবে। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হলো তোমার ওই পার্টিকুলার জিনিসটার একটা ডেফিনিট স্ট্রাকচার থাকতে হবে, একটা ডেফিনিট স্ট্রাকচার থাকতে হবে। তাহলে আমরা কি কি বলছি, যে নাইট্রোজেন থাকবেই মাস্ট, তারপরে বলছি যে এখানে পেপটাইড লিঙ্কেজ থাকবেই মাস্ট, এবং আরেকটা পয়েন্ট বললাম সেটা হলো যে একটা ডেফিনিট একটা স্ট্রাকচার থাকতে হবে। যদি ডেফিনিট স্ট্রাকচার না থাকে তাহলে সেটা প্রোটিন না। বা মনে করো ডেফিনিট স্ট্রাকচার আছে কিন্তু এবং নাইট্রোজেনে আছে কিন্তু পেপটাইড লিঙ্কেজ নাই, তাহলে সেটা প্রোটিন না। আবার মনে করো নাইট্রোজেন আছে এবং পেপটাইড লিঙ্কেজ আছে, ডেফিনিট স্ট্রাকচার নাই, সেটা প্রোটিন না। ঠিক আছে, এই জিনিসটা, এই তিনটা পয়েন্ট অবশ্যই এখানে আসতে হবে। তোমরা একটু থাকো, লাইনে থাকো, আমার হঠাৎ করে একটু কাশি আসতেছে, তো আমি একটু গ্লাস পানি খেয়ে আসি। আসো আমরা আবার শুরু করি। তো দেখো, প্রোটিনের একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। Proteins are nitrogenous organic macromolecules composed of polymers of amino acids linked by peptide bonds and are essential part of all living organisms, especially as structural components such as muscle, hair, and as enzymes and antibodies. মূল ডেফিনিশনটা কিন্তু উপরে, নাইট্রোজেনাস অর্গানিক ম্যাক্রোমোলিকিউলস কম্পোজড অফ পলিমার্স অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড পলিমার, এই পলিমারগুলো আবার লিঙ্কড বাই পেপটাইড বন্ডস, এখানে পেপটাইড বন্ডসের সাথে লিঙ্কড হবে, এন্ড আর এসেনশিয়াল পার্ট অফ অল লিভিং অর্গানিজমস। এই হলো তোমার প্রোটিনের একটা ডেফিনিশন দেওয়ার করার চেষ্টা করেছে। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে না, আধুনিক প্রোটিনের ডেফিনিশন, আধুনিক বায়োকেমিস্ট্রি, মডার্ন বায়োকেমিস্ট্রিতে প্রোটিনের ডেফিনিশনে এখানে প্রোটিনের মলিকুলার ওয়েটের কথা বলা হয় নাই, বরঞ্চ অ্যামিনো অ্যাসিডের সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে কত সংখ্যক অ্যামিনো অ্যাসিড থাকলে সেটাকে তুমি প্রোটিন বলতে পারবা? বলা হয় তোমার মিনিমাম 20টা থাকতে হবে, মিনিমাম 20টা, মিনিমাম 20টা অ্যামিনো অ্যাসিড যদি থাকে তাহলে সেটা প্রোটিন। হ্যাঁ, তা তোমরা লেখার সময় আমার এই কথা লেখার দরকার নাই, জাস্ট ওটা বইয়ের যে ডেফিনেশন আছে সেটা লিখতে পারো। হ্যাঁ, প্রোটিনস আর নট ক্রিটিক্যাল সোর্স অফ এনার্জি। আমি একটু আগে বলেছি যে এটা এনার্জি ক্রিটিক্যাল সোর্স না। ডায়েটের প্রোটিন ব্রেকডাউন বিগিনস এট কুকিং। কখন থেকে তোমার প্রোটিনের ব্রেকডাউন শুরু হয়? দেখো, যখন তুমি রান্না করলা তখন প্রথম ব্রেকডাউনটা হবে, এখানে হিট এনার্জি কাজ করবে। হ্যাঁ, তারপর আমরা যখন চাবাচ্ছি চিউইং, এখানে তোমার মেকানিক্যাল এনার্জি কাজ করবে, ফলোড বাই অ্যাসিড ট্রিটমেন্টস ইন দ্য স্টোমাক। আমরা যখন গলা দখলন করলাম, গলার নিচে যখন পাঠিয়ে দিলাম, তখন সেখানে দেখো তোমার অ্যাসিড ট্রিটমেন্ট হবে। আমাদের স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে সেটা কাজ করবে, তোমার এখানে কেমিক্যাল এনার্জি কাজ করছে, অ্যাজ ওয়েল এজ মেকানিক্যাল অ্যাকশনস অফ দ্য আপার জিআই, ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, তোমরা আমাদের উপরের দিকে যেই জিআই যেটা আছে সেখানে তোমার অনেক সময় কি বলে সংকোচন প্রসারণ হয়তো, স্কুইজিং হয়তো, এটার কথা বলা হয়েছে। এখানে তোমার আবার মেকানিক্যাল এনার্জি কাজ করবে। হ্যাঁ, তাহলে প্রোটিনের ব্রেকডাউন, ডায়েটারি প্রোটিন ব্রেকডাউন কোথা থেকে শুরু হয়? শুরু হয় তোমার কুকিং দিয়ে, এখানে তোমার হিট এনার্জি কাজ করবে। তারপর আমরা চিউইং করলাম, তাবিয়ে খেলাম, সেখানে মেকানিক্যাল এনার্জি কাজ করলো। তারপর এসিড ট্রিটমেন্ট যখন আমরা আবার আমাদের স্টোমাকে পাঠিয়ে দিলাম, সেখানে কেমিক্যাল এনার্জি কাজ করলো। তারপর তোমার আপার জিআইতে এখানে আবার মেকানিক্যাল এনার্জি এখানে কাজ করলো। ওকে, এই সবগুলো মিলে এখানে ডায়েটারি প্রোটিন ব্রেকডাউন হলো। আচ্ছা, এখন আসো আমরা একটু জানার চেষ্টা করি যে প্রোটিন শব্দটা কোত্থেকে আসছে, প্রোটিন নিয়ে কারা কারা কাজ করেছেন, এবং আগে প্রোটিন শব্দটা ব্যবহার হওয়ার আগে এই প্রোটিনকে কি বলে বলা হতো? এটা তাই না কেন? দেখো, proteins were recognized as a distinct class of biological molecules in the 18th century by Antony Fourcroy, distinguished by the molecule's ability to coagulate under treatments with heat or acid. আচ্ছা, অ্যান্টনি ফোরক্রয় যিনি, উনি দেখলেন কি 1800 শতকের কথা বলা হচ্ছে, উনি দেখলেন যে না, ডিম
ডিমের সাদা অংশ যেটা আছে এটা তোমার যখন হিট দেওয়া হয় বা অ্যাসিড ট্রিটমেন্ট করা হয় তখন দেখা যায় যে এমনিতে কাঁচা অবস্থায় এটা ট্রান্সপারেন্ট থাকে, হিট দিলে পরে এটা সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো উনি প্রথম নোটিস করলেন আর কি জিনিসটা, যারা এটা তো নিশ্চয়ই তাহলে এটা একটা বিশেষ কোনো ধরনের জিনিস যেটা কিনা তোমার হিট দিলে বা অ্যাসিড ট্রিটমেন্ট করলে এটা কোয়াগুলেট করে ট্রান্সপারেন্ট থেকে তোমার এরকম সাদা অংশ হয়ে যায়। হ্যাঁ, ব্লাড সিরাম অ্যালবুমিন এটাও একটা জিনিস, ব্লাড সিরাম অ্যালবুমিন একটা, এবং তোমার ডিমের যে অ্যালবুমিন যেটা আছে আর কি সাদা অংশ যেটা আছে সেটা। Proteins are first described by Dutch chemist Mulder and named by Swedish chemist Berzelius in 1838। তাহলে প্রোটিনের নামকরণ করছেন প্রথম বার্জেলিয়াস, উনি 1838 সালে তখন প্রথম তোমার প্রোটিনের নামকরণ করেন, আর প্রোটিনকে ডেসক্রাইব করেন ডেনিশ কি বলে ডাচ নেদারল্যান্ডের সায়েন্টিস্ট বা কেমিস্ট মুল্ডার। হ্যাঁ, তাহলে প্রোটিন শব্দটা কোথেকে আসছে? প্রোটিন শব্দটা এসেছে তোমার গ্রিক শব্দ প্রোটিওস থেকে। প্রোটিওস মানে হলো প্রাইমারি, অথবা হতে পারে ইন দ্য লিড, অথবা হতে পারে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট। হ্যাঁ, প্রাথমিক বা একবার সামনে থেকে লিড দেওয়া বা সামনে দাঁড়িয়ে থাকা আর কি, সামনে অবস্থান নেওয়া এরকম আর কি। এই প্রোটিওস শব্দ থেকে এসেছে প্রোটিন। প্রোটিন শব্দটা যখন পর্যন্ত তোমার ব্যবহার করা হয় নাই তার আগে এই প্রোটিন যেগুলো ছিল আর কি, হ্যাঁ, প্রোটিনাস সাবস্টেন্স যেগুলো ছিল এগুলোকে বলা হতো তোমার অ্যালবুমিনস অর অ্যালবুমিনাস ম্যাটেরিয়ালস, এই নামে রাখা হতো। ডিমের সাদা অংশ যেটা সেটাকে অ্যালবুমিন বলা হতো, বা ব্লাডের সিরাম যেটা সেটাকে অ্যালবুমিন বলা হতো। হ্যাঁ, তাহলে প্রোটিন শব্দটা ব্যবহার হওয়ার আগে প্রোটিনাস সাবস্টেন্স যেগুলো ছিল এগুলোর অন্য নাম ছিল অ্যালবুমিনস এস যুক্ত করা হতো। হ্যাঁ, অথবা অ্যালবুমিনাস ম্যাটেরিয়ালস, অ্যালবুমিনের মতো দেখতে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেই নামে নামকরণ করা হতো। The first protein to be sequenced was insulin। প্রথম যে প্রোটিনটাকে সিকোয়েন্স করা হয়েছে সেটা ছিল ইনসুলিন, এবং এই কাজটা করেছিলেন তোমার স্যাঙ্গার 1949 সালে। এটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। স্যাঙ্গার খুবই বিখ্যাত একজন সায়েন্টিস্ট। হ্যাঁ, তোমাদের যদি কখনো সুযোগ হয়, স্যাঙ্গার ইনস্টিটিউট আছে আর কি ইউকেতে, স্যাঙ্গার ইনস্টিটিউট, এটা এখন তোমার প্রোটিন নিয়ে, তারপর হলো ডিএনএ নিয়ে, আরএনএ নিয়ে তারা এখন কাজ করে। খুবই বিখ্যাত ইনস্টিটিউট স্যাঙ্গার ইনস্টিটিউট। ওনার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে, ওনাকে রেসপেক্ট দেখানোর জন্য। The first protein structure to be solved was myoglobin। প্রথম যে প্রোটিনের তোমার 3 dimensional স্ট্রাকচার উন্মোচন করা হয় সেটা ছিল মায়োগ্লোবিন, এবং এই কাজটা করেছিলেন পেরুজ এন্ড পেরুজ। এইটার জন্য ওনারা তোমার নোবেল পুরস্কার পেয়েছিলেন এই দুজনেই, কেন্ড্রু এবং পেরুজ। এটা ছিল 1960 সালে। দুজনেই তোমার এই মায়োগ্লোবিন প্রোটিনের 3 dimensional স্ট্রাকচার বা প্রোটিনের স্ট্রাকচার ভিজুয়াল করার জন্য ওনারা নোবেল পুরস্কার পান। প্রোটিনের ফাংশন কি? এনজাইম হিসেবে কাজ করতে পারে, তারপর অ্যান্টিবডি হিসেবে কাজ করতে পারে, তারপরে এখানে তোমার স্ট্রাকচারের জন্য অ্যাক্টিন মায়োসিন যেগুলো আছে সেগুলো তোমার স্ট্রাকচার বা কন্ট্রাক্টাইল বিহেভিয়ার শো করার জন্য কাজ করতে পারে। কোলাজেন হিসেবে, ক্যারাটিন হিসেবে, অ্যান্টিজেন্স হিসেবে প্রোটিন কাজ করতে পারে। আমরা যদি প্রোটিনকে ক্লাসিফাই করার চেষ্টা করি তাদের ফাংশন অনুযায়ী, তাহলে আমি এখানে দেখো একটু খেয়াল করো, আমরা কিছু প্রোটিনকে ক্লাসিফাই করব তাদের ফাংশন অনুযায়ী। তাহলে এখানে স্ট্রাকচারাল প্রোটিন, এটা এক ধরনের প্রোটিন, তাদের কাজ কি তোমার প্রোভাইড স্ট্রাকচার কম্পোনেন্টস, এখানে তোমার কোলাজেন, ক্যারাটিন এগুলো তোমার স্ট্রাকচার দিবে। হ্যাঁ, কন্ট্রাক্টাইল প্রোটিন, এটার কাজ কি তোমার এখানে মাসল মুভমেন্টের ক্ষেত্রে এগুলো রোল প্লে করবে অ্যাক্টিন মায়োসিন। তারপর দেখো কিছু প্রোটিন আছে ট্রান্সপোর্ট প্রোটিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, লাইপোপ্রোটিন যেগুলো আছে এগুলো হলো ট্রান্সপোর্ট প্রোটিন। এগুলো কাজ কি? এর এসেনশিয়াল সাবস্টেন্সেস থ্রু দ্য বডি, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার এসেনশিয়াল সাবস্টেন্স। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন, তোমার মনে করো ফুসফুস থেকে বা হার্ট থেকে ফুসফুসে তোমার অক্সিজেনেশন হবে, এই রক্তটা হার্টে যাবে, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পরে হার্ট করবে কি পাম্প করে একেবারে তোমার আমার পায়ের আঙ্গুলের ডগায়, হাতের আঙ্গুলের ডগায়, আমার ব্রেইনের নিউরন পর্যন্ত পৌঁছে দিবে তোমার হিমোগ্লোবিন। স্টোরেজ, দেখো কিছু কিছু প্রোটিন আছে যেগুলো তোমার স্টোর করবে, নিউট্রিয়েন্ট স্টোর করে, যেমন ফেরিটিন তোমার আয়রন স্টোর করে। হ্যাঁ, ক্যাসেইন, এই ক্যাসেইন তোমার হলো মিল্ক প্রোটিন বলা হয়। তোমার অনেক সময় দেখবো যে দুধ রান্না করতে গেলে দেখবো যে দুধ তোমার যে তুমি জাল দিচ্ছ, একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হলে দুধটা তোমার উতরে পড়ে গেল। হ্যাঁ, তখন দেখবো যে একটা গন্ধ পাওয়া যায়, দুধ পোড়া গন্ধ, এইটা হলো তোমার ক্যাসেইনের গন্ধ। ঠিক আছে, তো ক্যাসিন করে কি তোমার ক্যাসিনকে কেন স্টোরেজ প্রোটিন বলা হচ্ছে? এখানে তোমার ক্যাসিনটা মিনারেলসও স্টোর করে এবং সেই সাথে অ্যামাইনো অ্যাসিডকেও স্টোর করে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তোমার ক্যাসিন স্টোর করতে পারে। এই কারণে ক্যাসিনকে তোমার স্টোরেজ প্রোটিন বলা হচ্ছে। হরমোন হিসাবে তোমার প্রোটিনকে ক্লাসিফাই করা যায়। ইনসুলিন, গ্রোথ হরমোন যেগুলো আছে এগুলো হরমোনের কাজ কি? রেগুলেট বডি মেটাবলিজম এন্ড নার্ভাস সিস্টেম।
এনজাইম হিসেবে প্রোটিনকে তোমার ক্লাসিফাই করা যায়। এনজাইম তোমার সুক্রেজ, ট্রিপসিন, এগুলো তোমার এনজাইম। এখানে তোমার কাজ কি দেখো, ক্যাটালাইজ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস ইন দ্য সেলস, বায়োকেমিক্যাল রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করবে। প্রোটেকশনের জন্য তোমার প্রোটিন প্রোটেক্টর হিসেবে কাজ করতে পারে, যেমন ইমিউনোগ্লোবিউলিনস, এগুলো প্রোটিন কি প্রোটেকশন করে, রিকগনাইজ এন্ড ডেস্ট্রয় ফরেন সাবস্টেন্সেস। তোমার বডিতে যদি কোনো ধরনের জীবাণু প্রবেশ করে, তখন ইমিউনোগ্লোবিউলিন গুলো এই জীবাণুকে প্রথমে তোমার ডিটেক্ট করবে, রিকগনাইজ করবে এবং পরবর্তীতে ডেস্ট্রয় করবে, যাতে করে তুমি সুস্থ থাকো। এখানেও তোমার প্রোটিন প্রোটেক্টর হিসেবে রোল প্লে করে। তাহলে আমরা কয় ধরনের কাজ পেলাম দেখো, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, যদি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে যে ক্লাসিফাই প্রোটিন অন দ্য বেসিস অফ দ্য ফাংশনস, ক্লাসিফাই প্রোটিনস অন দ্য বেসিস অফ দ্য ফাংশনস, তাহলে এইভাবে উত্তরটা দিতে হবে। তোমার একটা টেবিল করে ফেলবা, এখানে ক্লাস অফ প্রোটিন, এখানে ফাংশন এবং এখানে এক্সাম্পল। ঠিক আছে, প্রপার্টিজ অফ প্রোটিনস। আসলে আমরা প্রপার্টিজ নিয়ে একটু আলোচনা করি। প্রোটিনস হ্যাভ ভেরিং মলিকুলার ওয়েটস। মলিকুলার ওয়েট একবারে তোমার হাইলি ভেরি করতে পারে। যেমন তোমার মনে করো এখানে উদাহরণ হিসেবে দেখো, ইনসুলিন একটা প্রোটিন, এটার মলিকুলার ওয়েট হলো তোমার 5700 ডালটন। কিন্তু হিমোগ্লোবিন এটাও একটা প্রোটিন, এটা মলিকুলার ওয়েট দেখো 68,000 ডালটন। অনেক ধরনের মানে তোমার মলিকুলার ওয়েটটা ভেরি করবে। They are charged molecules. They have characteristic isoelectric coils and could be affected by change in pH. প্রোটিনগুলো সবগুলোই তোমার সব ধরনের প্রোটিনে চার্জ মলিকুলস এবং তোমার তাদের ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা প্রোটিনের একটা ক্যারেক্টারিস্টিক পিআই আছে এবং এই পিআইটা তুমি বা প্রোটিনের ক্যারেক্টারিস্টিক তোমার এফেক্টেড হবে চেঞ্জ ইন পিএইচ দ্বারা। হ্যাঁ, পিএইচ এর চেঞ্জের সাথে সাথে এই প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্সও চেঞ্জ হবে। দে ভেরি ইন সাইজ এন্ড শেপ। সাইজ এবং শেপ অনুযায়ী প্রোটিনকে আলাদা করা যায়। হ্যাঁ, এবং এখানে পৃথক করা যায়। দ্য শেপ অফ সাম প্রোটিন ইজ গ্লোবুলার and some are fibrous. For example, albumin is oval shaped protein while insulin is globular. তাহলে ইনসুলিন এটা একটা গ্লোবুলার শেপের প্রোটিন, আর অ্যালবুমিনের কথা বলা হচ্ছে এটা হলো তোমার ওভাল শেপের প্রোটিন। এখানে দেখো আরেকটা পয়েন্টের কথা বলা হচ্ছে, দ্য পেপটাইড গ্রুপস অফ দ্য প্রোটিন মেইন চেইন অ্যাবজর্ব লাইট ইন দ্য ফার ইউভি রেঞ্জ। পেপটাইড গ্রুপস অফ দ্য প্রোটিন মেইন চেইন অ্যাবজর্ব লাইটস ইন দ্য ফার ইউভি রেঞ্জ। 180 থেকে 230 ন্যানোমিটার পর্যন্ত এই রেঞ্জে তোমার লাইট অ্যাবজর্ব করবে। দ্য অ্যারোমেটিক সাইড চেইনস অফ tyrosine, tryptophan, and phenylalanine also absorb light in this range, and in addition, they absorb in the 240 to 300 nanometer range. This region is called the near UV range. তাহলে এখানে দেখো প্রোটিন যখন তুমি মনে করো স্পেকট্রোফটোমিটার দিয়ে তখন প্রোটিনের উপস্থিতি তুমি চেক করতে যাবা, তখন এখানে দেখো ফার ইউভি রেঞ্জেও প্রোটিন তোমার লাইট অ্যাবজর্ব করবে। আবার দেখো তোমার নিয়ার ইউভি রেঞ্জ 240 থেকে 300 ন্যানোমিটার এই রেঞ্জে তোমার লাইট অ্যাবজর্ব করবে। হ্যাঁ, তাহলে তুমি কত ন্যানোমিটারে যদি তুমি কোনো একটা সাবস্টেন্সকে তুমি চেক করো যে না এটা আসলে প্রোটিন কিনা, বা এই সলিউশনের মধ্যে আসলে প্রোটিন আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? তাহলে কত ন্যানোমিটারে লাইট পাস করলে এটা বোঝা যাবে? এটার উত্তর হলো সাধারণত তোমার 280 ন্যানোমিটার। 280 ন্যানোমিটারের ওয়েভলেংথ যদি তুমি কোনো একটা মেটেরিয়াল বা লিকুইড সাবস্টেন্সের মাঝখান দিয়ে পাস করো, সেখানে যদি প্রোটিন থাকে তাহলে অবশ্যই এখানে এক্সাইটেশন দেখাবে। এক্সাইটেশন দেখালে বুঝতে না এটা প্রোটিন, যদি না হয় তাহলে না, এখানে প্রোটিন নেই। দে ভেরিং সলিবিলিটি প্রপার্টি। প্রোটিনের তোমার সলিবিলিটি ভেরি করবে এক এক প্রোটিনের জন্য এক এক রকম, এবং তোমার এখানে সল্ট, অর্গানিক সলভেন্ট, ইথানল, হিট, হেভি মেটালস, অর্গানিক অ্যাসিডস, এগুলো দিয়ে এক এক রকমের এক একটা দিয়ে এক একভাবে এক এক প্রোটিনকে তুমি এক একভাবে প্রিসিপিটেট করতে পারবা। ঠিক আছে, এটা হলো তোমার এই কারণে বলা হচ্ছে তাদের সলিবিলিটি প্রপার্টি ভেরি করবে আর কি একটা থেকে আরেকটা। আচ্ছা, আসো আমরা এখন একটু স্ট্রাকচার সম্পর্কে অল্প একটু আলোচনা করি, আর বেশিক্ষণ ক্লাস নেব না। প্রোটিনস আর মেড আপ অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এন্ড নাইট্রোজেন। সামটাইমস সালফার ইজ প্রেজেন্ট। সালফার কন্টেনিং অ্যামিনো আছে তোমার এখানে একটা হলো তোমার সিস্টিন এবং আরেকটা হলো তোমার মিথিওনিন। এই দুইটার ক্ষেত্রে তোমার সালফার থাকবে। আদারওয়াইজ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটা তোমার উপাদান থাকে। প্রোটিনস আর পলিমার্স মেড আপ অফ দ্য monomers called amino acids. এগুলো নিয়ে আলোচনা করছি। there are 20 different amino acids. এটা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। amino acids can join up to in any order and form in an infinite number of protein molecules. আচ্ছা দেখো, যদি আমরা একটা অ্যামিনো অ্যাসিডের একটা স্ট্রাকচার নিয়ে যদি আমরা কথা বলি, এটা হলো তোমার আলফা কার্বন। হ্যাঁ, এটা হলো তোমার বোনটা, ব্যাকবোনটা। ঠিক আছে, আলফা কার্বনের এক সাইডে থাকবে তোমার অ্যামিনো গ্রুপ, আরেক সাইডে থাকবে তোমার কার্বক্সিলিক গ্রুপ, দুইটা গ্রুপ। ঠিক আছে,
আর যেহেতু কার্বনের তোমার 4টা আর্ম থাকে, একটা আর্মে তোমার হাইড্রোজেন যুক্ত হলো, আর একটা আর্ম ফ্রি আছে, সেইখানে তোমার এই যে ভেরিয়েবল সাইড চেন, এইখানে এই আর এর এখানে তোমার এক এক অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার আর এর জায়গায় এক এক রকমের তোমার যদি এই সাইড চেন যুক্ত হয়, এটার নাম হয়ে যাবে এক এক রকমের তোমার অ্যামিনো অ্যাসিড। যেমন সবচেয়ে সিম্পল যে অ্যামিনো অ্যাসিড যেটা আছে গ্লাইসিন, গ্লাইসিনের ক্ষেত্রে এই আর এর জায়গা হবে শুধু এইচ। এই দেখো আমরা যদি এই ইয়েটা দেখি, গ্লাইসিনের ক্ষেত্রে দেখো তোমার আর মানে হলো শুধু এখানে এইচ, তাহলে হয়ে গেল গ্লাইসিন। আচ্ছা, অ্যালানিনের ক্ষেত্রে দেখো তোমার আর এর জায়গায় এখানে সিএসসি তোমার একটা মিথেন, কি বলে, মিথেন গ্রুপ যদি তুমি এখানে যুক্ত করে দাও, তাহলে এটা হয়ে গেল অ্যালানিন। ভ্যালিনের ক্ষেত্রে দেখো তোমার আবার মিথেন গ্রুপটা আবার হলো তোমার ব্রাঞ্চড, তাহলে হয়ে গেল ভ্যালিন। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হলো এই 20টা অ্যামিনো অ্যাসিড যে আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলোর নামগুলা মেমোরাইজ করা এবং এদের তোমার এই যে স্ট্রাকচারটা মেমোরাইজ করা। তোমাদের কাজ কি তাহলে? তোমার 20টা অ্যামিনো অ্যাসিডের নামগুলো মেমোরাইজ করা এবং তাদের স্ট্রাকচারটা মেমোরাইজ করা। ওকে, এটা হলো প্রথম হোমওয়ার্ক তোমাদের। দ্বিতীয় হোমওয়ার্ক হলো তোমার পোলারিটি অনুযায়ী, ঠিক আছে, যেমন নন পোলার, পোলার, তারপরে চার্জ অনুযায়ী, পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, এই অনুযায়ী তোমার অ্যামিনো অ্যাসিডকে কিভাবে ভাগ করা যায় সেটা তোমার মেমোরাইজ করা। তোমরা জাস্ট নন পোলার অ্যামিনো অ্যাসিড কোনগুলো আছে সেটার নাম মুখস্থ করবা, পোলার অ্যামিনো অ্যাসিড কোনগুলো আছে সেটার নাম মুখস্থ করবা, অ্যারোমেটিক সাইড চেইন গ্রুপ কোন অ্যামিনো অ্যাসিড কোনগুলো সেটা, তারপর পজিটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড কোনগুলা সেটা, এবং নেগেটিভলি চার্জড অ্যামিনো অ্যাসিড কোনগুলো সেগুলো, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। এটা হোমওয়ার্ক। কিভাবে তোমার এই ডাইপেপটাইড লিংকেজ তৈরি হয়, পেপটাইড পেপটাইড কিভাবে তোমার বন্ড ফর্মেশন হয়, দেখো এটা হলো প্রথম অ্যামিনো অ্যাসিড এবং এটা হলো দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড। তো এখানে হবে কি, প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের একটা অক্সিজেন এবং দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের তোমার এই যে অ্যামিনো গ্রুপের দুইটা হাইড্রোজেন। এই কনডেনসেশন প্রক্রিয়ায় তোমার এই দুইটা হাইড্রোজেন এবং এই একটা অক্সিজেন H2O পানি হিসাবে বেরিয়ে চলে আসবে এবং এখানে তোমার একটা লিংকেজ তৈরি হবে। দেখো জাস্ট এখানে দেখো কার্বনের এই বন্ডটা চলে গেল এই নাইট্রোজেনের সাথে আর কি, হ্যাঁ, এইটাই হলো তোমার পেপটাইড লিংকেজ, পেপটাইড বন্ড। ওকে, তাহলে এটা হলো প্রথম অ্যামিনো অ্যাসিড, এটা হলো দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড। জাস্ট একটু খেয়াল করো, আমি এই প্রশ্নটা প্রতি বছরই পরীক্ষায় দেই যে কিভাবে তোমার দুইটা অ্যামিনো অ্যাসিড জয়েন হয়। উদাহরণ হিসেবে বলে দিতে পারবো ফিনাইল অ্যালানিন এবং গ্লাইসিন, এই দুইটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার রাখো, একে আমাকে দেখাও যে কিভাবে দুইটা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হলো। ঠিক আছে, জাস্ট হলো এরকম আর কি, তুমি এখানে ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার রাখবা, এখানে গ্লাইসিনের স্ট্রাকচার রাখবা, একে জাস্ট হলো তোমার এই কি বলে কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেনটা এবং অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন দুইটা, এই দুইটা কনডেনসেশন প্রক্রিয়া সরে যাবে এবং তখন তোমার এই যে ডাইপেপটাইড বন্ডের সাহায্যে বন্ড হবে এবং এখানে তোমার ডাইপেপটাইড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, তোমার হোমওয়ার্ক দিয়েছি কিভাবে তোমাদের কাজ হলো সাইড চেইনের এলিফেন্টি অনুযায়ী তোমার কি অ্যামিনো অ্যাসিড গুলো কি কি আছে সেটা মনে রাখা, হাইড্রোক্সিলিক গ্রুপ অনুযায়ী কোন কোন অ্যামিনো অ্যাসিড আছে, সালফার কোন কোন অ্যামিনো অ্যাসিডের মধ্যে আছে এটা একটু মেমোরাইজ করা। তারপরে হলো তোমার পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ অ্যামিনো অ্যাসিড কোনগুলো আছে, বেসিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে। সেকেন্ডারি অ্যামিনো অ্যাসিড কোনটা, দেখো প্রোলিন, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটাকে সেকেন্ডারি অ্যামিনো অ্যাসিড বলা হয়। আচ্ছা, ডি অ্যামিনো অ্যাসিড, অ্যাল অ্যামিনো অ্যাসিড এটা তোমাদের না জানলেও চলবে। একই জিনিস এখানে তোমার হলো ডাইপেপটাইড ফর্মেশন আর কি, পেপটাইড লিংকেজ কিভাবে তৈরি হয় এবং দুইটা অ্যামিনো অ্যাসিড কিভাবে যুক্ত হয় এখানে দেখানো হয়েছে। এক সেম জিনিস অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, যদি 3টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো, এখানে দেখো 1টা 2টা 3টা, এখানে ট্রাইপেপটাইড কিভাবে তৈরি হবে দেখো, একই প্রিন্সিপাল। প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেন, দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের হাইড্রোজেন, এই দুইটা কনডেনসেশন প্রক্রিয়া, এখানে পানি একটা কোনো পানি বেরিয়ে চলে আসবে। আবার এই দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের অক্সিজেন এবং তৃতীয় অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন, এখান থেকে কোনো পানি বেরিয়ে চলে আসবে কনডেনসেশন প্রক্রিয়ায়, এখানে তোমার ট্রাইপেপটাইড তৈরি হয়ে যাবে। যদি আমি পরীক্ষায় এরকম যে ডাইপেপটাইড প্রতিবস্তু দিয়ে এবার তোমাদেরকে ট্রাইপেপটাইড লিখতে দিলাম, ট্রাইপেপটাইড কিভাবে ফর্মেশন হয়, 3টা অ্যামিনো অ্যাসিডের নাম বলে দিলাম, গ্লাইসিন, অ্যালানিন এবং হলো তোমার সেরিন, এই 3টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তোমার ট্রাইপেপটাইড ফর্মেশন করে দেখাও, আমার ধারণা তোমরা পারবা। এখানে নিউট্রিশনালি এসেনশিয়াল 10টা অ্যামিনো অ্যাসিডের কথা বলা হয়েছে। একটা সূত্র আছে তোমাদের, এটি সূত্রটা হলো ম্যাডভিল-প্লাই, MATTVILPHLY, ম্যাডভিল-প্লাই। M ফর হলো মিথিওনিন, A ফর হলো আর্জিনিন,
ভিতে হলো ভ্যালিন, আইতে হলো আইসোলিউসিন, এল এ হলো তোমার লিউসিন, পি পিতে হলো তোমার ফিনাইলঅ্যালানিন, এইচ হলো তোমার হিস্টিডিন, আর অ্যালয়তে হলো তোমার লাইসিন। ম্যাডভিল ফ্লাই, MATT, সরি, আচ্ছা দুইটা টি আছে, ট্রিপ্টোফ্যান একটা, আর একটা হলো তোমার থ্রিওনিন। ম্যাডভিল ফ্লাই। আর নন এসেনশিয়াল, নিউট্রিশনালি নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবং নিউট্রিশনালি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না। এখানে গ্লাইসিন, ভ্যালিন দুইটা অ্যামিনো অ্যাসিড দেখানো হয়েছে কিভাবে তোমার ডাইপেপটাইড ফর্মেশন হয়। আচ্ছা, আমি তোমাদের যখন হ্যান্ডআউট দিয়ে দিব তখন এগুলো তোমরা ডিটেইলস দেখে নিবা। আগামী ক্লাসে আমরা আলোচনা শুরু করব 4 লেভেলস অফ স্ট্রাকচার, অ্যামিনো অ্যাসিডের স্যার আজকে থাক। আগামী ক্লাসে আমরা আলোচনা করব তোমার অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে? আজকে অ্যাটেন্ডেন্স এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল তোমার 49 জন, এখন দেখাচ্ছে 51 জন। আগামী ক্লাস থেকে আমি তোমাদের রোল কল করব। আমি 3টা ক্লাস নিয়েছি, তো আমি একদিন পেয়েছি 54, একদিন 43, আজকে হলো তোমার 51। এর মাঝখানে 2 জন রিসেন্টলি তোমার যুক্ত হয়েছে। আগামী ক্লাস থেকে আমি রোল কল করবো তোমাদের। হ্যান্ডআউট গুলো তাড়াতাড়ি দিয়ে দিন। আমি হ্যান্ডআউট দিয়ে দেবো। প্রথম যেই চ্যাপ্টারটা শেষ হলো ইন্ট্রোডাকশন, এটা তোমার হ্যান্ডআউট আমি আজকে বা কালকে তোমাদের ওই যে সিআর এর কাছে আমি দিয়ে দেবো ইমেল করে, ঠিক আছে? আর আগামী ক্লাস হবে তোমার বৃহস্পতিবার দুপুর 12টায়। আমি তোমাদের একটা অতিরিক্ত ক্লাস নিতে চেয়েছিলাম, আমি ফেব্রুয়ারির 2nd উইক পর্যন্ত একটু ব্যস্ত থাকবো, তার পরবর্তীতে আমি নিব আর কি। তোমাদের সপ্তাহে একটা করে অতিরিক্ত ক্লাস নিয়ে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, ঠিক আছে? জি স্যার, ওকে, ঠিক আছে তাহলে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।